ফোনটা একটু দাও। আমার ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা। কে বললো শেষ করবে এখানে? কে বললো? না না বলছি কখনোই বাই কোনো সিস্টেম না না বলবে না, কোনো জায়গায় করবে না। ওই কোথাও করবে না, কোথাও করবে না। কি ওই জায়গায় করবে, তোমার ডিস্টার্ব না করে। এই ডিস্টার্ব করলে সবাই বুঝবে। ডিস্টার্ব করলে সবাই আইডিয়া খুব সুন্দর। এইসব। তারপরে কি তুমি শিওর? হ্যাঁ ঠিক আছে, হালকা মানে ঠান্ডা আছে তাই? কি হয়েছে, কি করছে, কাশতেছে? ভয় থাকছে বেশি। বাথরুম ঠিক আছে? হ্যাঁ সব তাহলে বাথরুম গেলে আমার ঠিক আছে, সমস্যা নেই। আমার ঠান্ডা লাগছে তো জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। একটু আমাকে কমেন্ট করে জানাই দাও যে আমার লাইভ ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, আর ইন্টারনেটটা একদম ক্লিয়ার আছে কিনা। যদিও মাঝে মাঝে যদি ব্লার করে কোনো সমস্যা নেই, ওই লাইভ অফ করে আবার অন করলে অনেক সময় নেটটা ক্লিয়ার হয়ে যায়, বুঝছো? তো যাই হোক, আমার এই নেটের প্রবলেম ইস্যু নিয়ে আসলে এই পর্যন্ত ক্লাস নিলাম। তো আশা করি নেটের প্রবলেমটা একদম পারফেক্ট আছে, নেটের মানে প্রবলেম নাই অ্যাকচুয়ালি, নেটটা একদম পারফেক্ট আছে। তো আজকে আমরা একেবারে নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা কিন্তু ফিজিক্সের অত্যন্ত বড় বড় অধ্যায়গুলো কিন্তু খুব ডিটেলসে কভার করে ফেলছি। তো এটা একটা খুবই স্বস্তির বিষয় যে আমরা চ্যাপ্টার এই 4-এর মতো একটা চ্যাপ্টার, তো বিশাল চ্যাপ্টার, এটা আমরা অনেক সুন্দর করে কভার করে ফেললাম। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। এই আমার আমার নাম দেখে আবার ভেবে না কিন্তু যে অন্য কেউ ক্লাস নিচ্ছে, আমি ক্লাস নিচ্ছি। বাট নামটা আমার এনআইডি কার্ড অনুযায়ী বা আমার একদম রিয়েল নেম অনুযায়ী আমার ফেসবুক নেমটা দিছি। কারণ অনেক সময় ওই যে ফেসবুকে ডিসেবল জনিত একটা প্রবলেম হয় অ্যাকচুয়ালি, তো এই জন্য রিয়েল নেম অনুযায়ী দিছি, কেউ কনফিউজ হয়েও না, হ্যাঁ? ওকে, মজার কাহিনী বলবো না, পড়াতে পড়াতে এটা নিয়ে কিছু মজার কাহিনী বলবো না, সমস্যা নেই। ওকে, তো আশা করি সবাই চলে আসছো। ও ওয়াও, আজকে অনেকে লাইভে আসছো, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা করে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, এবং অনেকদিন পর আজকে অনেকেই লাইভে আসছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, মেহেদি হোসেন, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি তাহলে, হ্যাঁ? তাহলে এবার আমরা আমরা ক্লাস শুরু করি। তো আমরা আজকে ফিজিক্সের তোমার চ্যাপ্টার 1-এ হচ্ছে, সরি কী বলতেছি, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 আমরা আজকে করব। এই চ্যাপ্টারটা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি ডিরেক্টলি লাগে। মানে তুমি যখন ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং পড়বা, যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ো না কেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা যে কোনো সিএসসি পড়ো, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ো, যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ো না কেন, তোমার এই চ্যাপ্টারটার বেসিক তোমার লাগবেই লাগবে। এবং এই চ্যাপ্টারটা আরও ডিটেলসে তোমরা আরও পাবা হচ্ছে যখন তোমরা ইঞ্জিনিয়ার হবা বা ইঞ্জিনিয়ারিং পড়বা। তো এই জন্য এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি। এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে এই কারণে, কারণ এই চ্যাপ্টারটা না জানলে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক টপিকস তোমরা ভালো করে ক্লিয়ার থাকবে না। তো এইটা চ্যাপ্টারটা আমরা খুবই ডিটেলসে পড়বো, খুবই সুন্দর করে পড়বো। আমাদের যথেষ্ট সময় আছে, ফার্স্ট পেপার তো আমরা মার্চের মধ্যে শেষ করবো, আমাদের যথেষ্ট সময় আছে, খুব সুন্দর করে আমরা চ্যাপ্টারগুলো অত্যন্ত গুছাই আমরা পড়তে পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? তাহলে আমাদের দেখো চ্যাপ্টার 8 আমরা শুরু করব, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8, অর্থাৎ চ্যাপ্টার 8-এর নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। আজকে চ্যাপ্টার 8-এর হচ্ছে তোমার প্রথম লেকচার নাম্বার 1, ওকে? আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা মেইনলি আমাদের এই চ্যাপ্টারে আলোচনা, অসাধারণ আজকে এত স্টুডেন্ট লাইভে, প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। আমি টানা অনেকক্ষণ ক্লাস নিয়েছি, বাট আমার এনার্জি দেখবা অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে তোমাদের অ্যাটেন্ডেন্স দেখে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি হ্যাপি হলাম তোমরা স্বতঃস্ফূর্তভাবে লাইভে অংশগ্রহণ করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো দেখো চ্যাপ্টার 8-এর লেকচার নাম্বার 1। তো আজকে আমরা পড়বো হচ্ছে পর্যাবৃত্ত গতি, চ্যাপ্টারটার নাম। বাট আমাদের এই চ্যাপ্টারের মেইনলি আলোচনা হয় হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নিয়ে বা সরল ছন্দিত স্পন্দন গতি নিয়ে। মেইনলি আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি নিয়ে আসলে কথা বলা হয়, সরল ছন্দিত গতি।
তো সরল ছন্দিত গতি পড়ার আগে আমরা জাস্ট একটু বলি, আমরা পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি নিয়ে একটু কথাবার্তা বলি। পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা, তো পর্যাবৃত্ত গতি কাকে বলে? খুব সহজ একটা সংজ্ঞা আমরা 9-10-এ পড়ছিলাম। পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কাকে বলে? যেই গতি বড় ক্লাস চাই। আচ্ছা, যেই গতি নির্দিষ্ট টাইম পর পর রিপিট হয়, যেই গতি নির্দিষ্ট টাইম পর পর রিপিট হতে থাকে, যেই গতিটা, সেই গতিকে আমরা বলি হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। মনে থাকবে, নির্দিষ্ট সময় পর পর রিপিট হয়। যেমন কি হতে পারে? ঘড়ির কাঁটার গতি। মনে করো ঘড়ির এখানে 12টার কাঁটা আছে, আবার 12 ঘন্টা পর কিন্তু ওই তোমার ঘন্টার কাঁটাটা 12কেই টাচ করবে। মানে 12 ঘন্টা পর পর কিন্তু ঘন্টার কাঁটাটা 12 সংখ্যাকে টাচ করবে। নির্দিষ্ট সময় পর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তারপরে কি হতে পারে? তারপরে আমাদের মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতির এক্সাম্পল হতে পারে। তারপরে মনে করো আমরা জানি যে সূর্যের চারিপাশে পৃথিবী আবর্তন করে, তাই না? সূর্যের চারিপাশে সূর্যকে সেন্টারে রেখে পৃথিবী কিন্তু বৃত্তাকার পথে ঘুরে। পৃথিবীর এই ঘূর্ণন গতিকেও তুমি বলতে পারো পর্যাবৃত্ত গতি বলতে পারো, কারণ আমরা জানি যে পৃথিবী সূর্যকে 365 দিনে একবার আবর্তন করে। 365 দিন পর পর হচ্ছে পৃথিবী হচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে, আবার একবার করে আবর্তন করবে। 365 দিন পর পৃথিবী একবার করে আবর্তন করবে সূর্যকে। 365 দিন পর পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেছে। এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। বাট আমাদের এই সিলেবাসে আমরা পর্যাবৃত্ত গতি নিয়ে খুব একটা আলোচনা করি না, আমরা আলোচনা করি সিম্পল হারমোনিক মোশন নিয়ে। সিম্পল হারমোনিক মোশন এটা হচ্ছে সহজে বললে টু অ্যান্ড ফ্র মোশন। টু অ্যান্ড ফ্র মোশন, এদিক ওদিক গতি, ডানে বামে গতি, টু অ্যান্ড ফ্র মোশন বা এদিক ওদিক গতি। বাংলা লিখে এদিক ওদিক গতি, এদিক ওদিক গতি, এদিক ওদিক গতি, এটাকে আমরা বলি টু অ্যান্ড ফ্র মোশন বা এদিক ওদিক গতি। ঠিক আছে, এই বাংলা কথাগুলো খুব বেশি বললাম না, কি করবে একটু বলি, একটু তাহলে আমি ম্যাথমেটিক্যাল টার্ম বেশি করতে পারবো। তোমরা বইয়ের শুরুর দিকে যে বাংলা কথাগুলো আছে এটা পড়ে নিবা। শুরুর দিকে যে বাংলা কথাগুলো আছে, পটভূমি, স্থানিক পর্যায়ক্রমে আছে না, স্পন্দন গতি, এগুলো নিজে নিজে পড়ে নিবা। পারবা না 2-3 পেজ আছে, একটু পড়ে নিবা। ওকে, আচ্ছা, তো এদিক ওদিক গতি মানে হতে পারে, মনে করো যে ডানে বামে মোশন, এই যে ডানে বামে, দিস ইজ পর্যাবৃত্ত গতি, সরি সিম্পল হারমোনিক মোশন। দেখো ঘুষি মারতেছি, ডানে বামে মোশন করতেছে, এটাকে আমরা বলতে পারি সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি। সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি। অথবা এই যে এরকম দেখো উপর নিচ বরাবর যে মোশন হচ্ছে, দেখো উপর নিচ, এদিক ওদিক, উপর নিচ বরাবর যে মোশন, তাকে আমরা বলতে পারি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ওকে, সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, তারপরে ব্যাপারটা হচ্ছে এইটুকু তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সিম্পল হারমোনিক মোশন ব্যাপারটা বুঝলাম, ডানে বামে মোশন বা উপর নিচ বরাবর যে মোশন। আমরা এই চ্যাপ্টারে মেইনলি 2টা টাইপের সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করি, 2টা এক্সাম্পল নিয়ে বেশি আলোচনা করি। তো সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল 2টা একটু দেখো। 2টা এক্সাম্পল আমরা ব্যবহার করি। 1 নাম্বার এক্সাম্পল সেটা হচ্ছে স্প্রিং এর গতি, স্প্রিং মোশন। 1 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে তোমার স্প্রিং এর গতি। তো একটু মন দিয়ে দেখবা, স্প্রিং এর গতিটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। কিভাবে জানো? এটা মনে করো একটা স্প্রিং, খুবই মন দিয়ে দেখো একটু, এটা মনে করো আমার একটা স্প্রিং। আচ্ছা, এই স্প্রিং এর মুক্ত প্রান্তে মনে করো একটা ভর রাখা আছে, দিস ইজ একটা ভর। হ্যাঁ, এবার আমরা যদি এই ভরটাকে টেনে লম্বা করি, লম্বা করার পর দেখো টেনে আমরা লম্বা করলাম, এই দেখো দিস ইজ হচ্ছে আমার এইভাবে করে আমরা এই ব্লকটাকে টেনে ধরে, টান দিয়ে ধরে আমরা লম্বা করলাম। এই যে টান দিয়ে ধরে আমরা এই ব্লকটাকে লম্বা করলাম। লম্বা করার পর যখন আমরা ছেড়ে দিব, দেখো এখানে দ্বি অবলম্বনে বাধা, যখন আমরা ছেড়ে দিব সে কিন্তু বামে ডানে বামে ডানে বামে ডানে এইভাবে করে, দেখো তো এইভাবে করে স্পন্দিত হতে থাকবে না? বামে ডানে এইভাবে করে স্পন্দিত হতে থাকবে না? অবশ্যই হতে থাকবে।
এই দেখো ডানে বামে মোশনটাকে আমরা বলতেছি, একবার ডানে যাবে একবার বাম দিকে যাবে, দেখো তো সরল রেখা বরাবর, স্ট্রেট লাইন বরাবর ডানে বামে মোশন করতেছে, দ্যাট ইজ সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি। এটা একটা এক্সাম্পল হতে পারে। আমাদের আরো একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে অল্প বিস্তারে সরল দোলকের গতি, স্বল্প কৌণিক বিস্তারে সরল দোলকের গতি। তো দেখে নাও, স্বল্প কৌণিক বিস্তারে, স্বল্প বিস্তারে বলো বা কৌণিক বিস্তার বলো, তাহলে স্বল্প কৌণিক বিস্তারে হচ্ছে সরল দোলকের গতি। স্বল্প কৌণিক বিস্তারে হচ্ছে আমাদের পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের গতি আমরা বলতে পারি, সিম্পল পেন্ডুলাম। তাহলে ব্যাপারটা এখানে একটু আঁকি, তাহলে খেয়াল করবা, এই হচ্ছে আমাদের একটা দৃঢ় অবলম্বন, এই যে দৃঢ় অবলম্বন, এখানে একটা সুতা দিয়ে আমরা একটা এই যে ববকে ঝুলাই দিলাম বা একটা বলকে ঝুলাই দিলাম, বোঝা গেল ব্যাপারটা? এই যে সুতার মাধ্যমে আমরা একটা ববকে রেখে দিলাম। এবার কি করবা জানো, এবার এই ববটাকে ধরে হালকা একটু ডানে সরাবা, হালকা, যাতে অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়, যাতে অ্যাঙ্গেলটা, এই ববটাকে ধরে হালকা একটু ডান দিকে সরাবা, এই যে হালকা একটু ডান দিকে সরাইছি, এত বেশিও না কিন্তু, বুঝছো? এই ববটাকে ধরে আমরা হালকা ডান দিকে সরাইছি, ওয়াই অক্ষের সাপেক্ষে এই যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ থিটা, এই থিটাকে আমরা বলি হচ্ছে কৌণিক বিস্তার। এই থিটার মানটা হতে হবে অবশ্যই, এই থিটার মানটা 4 ডিগ্রির কম বা 4 ডিগ্রির সমান হতে হবে। এই থিটার মানটা খুবই অল্প কৌণিক বিস্তার, এখান থেকে খুবই অল্প কোণে, খুবই ছোট্ট কোণে 4 ডিগ্রির সমান বা 4 ডিগ্রির চেয়ে ছোট বিচ্যুত করলাম, ডানে সরালাম। ছেড়ে দিলে কি হবে জানো, ছেড়ে দিলে এই ববটা একবার বামে যাবে আরেকবার ডানে যাবে, একবার বামে যাবে একবার ডানে যাবে, একবার এই দিকে যাবে একবার এই দিকে যাবে, একবার এই দিকে আসবে একবার এই দিকে যাবে, এইভাবে করে ডানে বামে কি দুলতে থাকবে না? এই ডানে বামে মোশন কি বলে? সিম্পল হারমোনিক মোশন বলে। তাহলে এই মোশনটাকে কি বলে বলো তো? সিম্পল হারমোনিক মোশন বলে। আমাদের ইন্টারমিডিয়েটে এই দুইটা এক্সাম্পল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা আছে এবং আমরা এই দুইটা এক্সাম্পল নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করব। আজকে আমরা এই স্প্রিং এর যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব। বলো এইটুকু বুঝতে পারছি কিনা বলো। ওকে, তো আশা করি আমরা সবাই অত্যন্ত ভালো করে বুঝতে পারলাম, অত্যন্ত। আজকে তো ক্লাস নিয়ে অনেক ভালো লাগতেছে, এত স্টুডেন্ট আমাদের লাইভে আছে, ওয়াও অসাধারণ। তো মাঝে মাঝে নতুন চ্যাপ্টার শুরু করতে হবে নাকি? আচ্ছা যাই হোক, এনিওয়ে এবার আমরা হচ্ছে এবার আমরা পড়বো হচ্ছে তোমার বৃত্তাকার গতির সাথে সরল ছন্দিত স্পন্দন গতির একটা সম্পর্ক আছে। হেডলাইন দাও, বৃত্তাকার গতির সাথে সরল ছন্দিত স্পন্দন গতির সম্পর্ক। হেডলাইন দাও, বৃত্তাকার গতির সাথে সার্কুলার মোশনের সাথে, লিখে নাও, বৃত্তাকার গতির সাথে সিম্পল হারমোনিক মোশন এর রিলেশন বা সম্পর্ক। দেখি তো সম্পর্কটা কেমন হয়, দেখি তো ভাইয়া সম্পর্কটা কেমন, বৃত্তাকার গতির সাথে সরল ছন্দিত স্পন্দন গতির রিলেশন বা সম্পর্কটা কেমন হয় দেখি আমরা। আচ্ছা, তো মনে করো আমাদের কাছে একটা বস্তু বৃত্তাকার পথে মুভ করতেছে, এই বৃত্তাকার পথে হচ্ছে গোল গোল করে, বেশি বড় করে আঁকছি, এত বড় করে না আঁকি, একটা বস্তু মনে করো এই যে বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে। তাহলে এই যে এই বৃত্তাকার পথে মনে করো গোল 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 করে হচ্ছে এই বৃত্তাকার পথে একটা মার্বেল ধরো, একটা ছোট্ট মার্বেল এই বৃত্তাকার পথে গোল 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 করে আবর্তন করছে। ওকে, ছোট্ট মার্বেল, এটা তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, এপাশে আমার একটা লাইট আছে, লাইট সোর্স, আলো, হ্যাঁ লাইট আছে বা আলো আছে, এখান থেকে লাইট হচ্ছে প্রেরণ করা হচ্ছে, আলো বা লাইট প্রেরণ করা হচ্ছে। তাহলে দিস ইজ হচ্ছে আমার একটা লাইট সোর্স বা আলো, হ্যাঁ আলো প্রেরণ করা হচ্ছে। আচ্ছা, আর এখানে একটা পর্দা আছে, এপাশে একটা পর্দা আছে, স্ক্রিন বা পর্দা আছে, দিস ইজ স্ক্রিন বা আমরা বলতে পারি হচ্ছে পর্দা। তাহলে স্ক্রিন ইংলিশে লেখো স্ক্রিন, বাংলায় লিখবো হচ্ছে পর্দা, ভালো কথা।
তাহলে এখন কথা হচ্ছে একটা মার্বেল, পর্দা লিখতে পারো, বাংলায় লেখো পর্দা। আচ্ছা, এবার কথা হচ্ছে একটা মার্বেল ধরো হচ্ছে বৃত্তাকার পথে আবর্তন করতেছে। একটা মার্বেল এভাবে গোল গোল করে হচ্ছে বৃত্তাকার পথে আবর্তন করতেছে। আচ্ছা, মনে করো মার্বেলটা কোনো এক মুহূর্তে এই জায়গায় ছিল, মার্বেলটা এই জায়গায় ছিল। তাহলে মার্বেলটা যদি এই জায়গায় থাকে, মার্বেলটা খেয়াল করে দেখো ছোট বন্ধুরা, মার্বেলটা যদি এই জায়গায় থাকে, এর উপর লাইট পড়তেছে, আলো পড়তেছে মার্বেলটার উপর। তাহলে এই মার্বেলটার ছায়া কি আমার এই পর্দায় পড়বে না বলো তো? অবশ্যই পড়বে। এই মার্বেলটার ছায়া মোটামুটি মোটামুটি করে এই জায়গাটায় কিন্তু মার্বেলটার ছায়া পড়বে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এই মার্বেলটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, গোল গোল করে হচ্ছে বৃত্তাকার পথে রোটেট করতেছে মার্বেলটা। তাহলে এই মার্বেলটা বৃত্তাকার পথে আবর্তন করতে 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 কোনো এক মুহূর্তে এই মার্বেলটা এই জায়গায় চলে আসলো মার্বেলটা। তাহলে মার্বেলটা বৃত্তাকার পথে ঘুরতে 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 এই জায়গায় চলে আসলো। যখন মার্বেলটা এই জায়গায় চলে আসলো, এই জায়গার জন্য, এই জায়গায় মার্বেলটার আসার জন্য অবশ্যই পর্দার উপরে আমি কি এই জায়গায় একটা ছায়া পাবো না বলো তো? অবশ্যই পাবো। তাহলে খেয়াল করবা, যখন মার্বেল এখানে ছিল তখন ছায়া পেলাম আমরা এখানে, যখন মার্বেলটা এই জায়গায় তখন এই মার্বেলের জন্য ছায়া পেলাম কোন জায়গায়? এই জায়গায়। তাহলে ছায়াটা এখান থেকে কোন দিকে লাফ দিল? উপর দিকে দৌড় দিল না? তাহলে ছায়াটা এই বিন্দু থেকে কোন দিকে দৌড় দিল বলতো? উপরের দিকে কিন্তু দৌড় দিল, দৌড় মারলো, রাইট? আচ্ছা, তারপরে এই মার্বেলটা ঘুরতে 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 একেবারে টপ মোস্ট পয়েন্টে চলে গেল। টপ মোস্ট পয়েন্টে চলে যাওয়ার পর এই ছায়াটা কি, যে এইখানে মার্বেল হলে এখান থেকে তো আলো ফেলতেছি, আলো ফেলার কারণে এই মার্বেলটার ছায়া এই পর্দার উপর মোটামুটি এই জায়গায় পড়বে। তাহলে ছায়াটা আরেকটু উপর দিকে দৌড় মারলো, তাহলে ছায়াটা কিন্তু আরেকটু উপর দিকে দৌড় মারলো, তাই তো? তারপরে খেয়াল করবা, এই মার্বেলটা আবর্তন করতে 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 মনে করো কোনো এক সময় এই জায়গায় চলে আসলো ঘুরতে ঘুরতে। এই মার্বেল কিন্তু আবর্তন করতেছে, তো আবর্তন করতে 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 মনে করো এই জায়গায় চলে আসলো। যখন মার্বেলটা এই জায়গায় চলে আসলো তখন এখান থেকে তো আলো ফেলতেছি, এখান থেকে আলো মনে করে ফেলতেছি, এর উপর আলো পড়বে এই মার্বেলের ছায়া কিন্তু তখন আমি মোটামুটি এই জায়গায় পাবো। তাহলে খেয়াল করো, ছায়াটা ছিল এই জায়গায়, ছায়াটাকে আবার নিচের দিকে নামলো না ছায়াটা বলতো? ছায়াটা কিন্তু নিচের দিকে নামলো। তাহলে ছায়াটা এই জায়গায় ছিল, এখান থেকে ছায়াটা নিচের দিকে নামলো, তাহলে ছায়াটা কিন্তু আমার নিচের দিকে নামলো। বোঝা গেল ব্যাপারটা? তারপরে খেয়াল করো, এই মার্বেলটা আবর্তন করতে 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 এই জায়গায় মনে করো চলে আসলো। যখন মার্বেলটা এই জায়গায় তখন মোটামুটি ছায়া হচ্ছে এই জায়গায়। তাহলে ছায়াটা কি বলতো? এখানে ছিল ছায়াটা কি আরো নিচের দিকে নামলো ছায়াটা? তাহলে ছায়াটা কিন্তু আরো নিচের দিকে নামলো। তা দেখো ছায়ার মোশনটা খেয়াল করো, তাহলে ছায়াটা কিন্তু আরেকটু নিচের দিকে নামলো, এই দেখো ছায়াটা নিচের দিকে নামলো। তারপরে আবার খেয়াল করবা, আবার এখানে গেল একেবারে, আবার এই জায়গায় মনে করো নামছে না, মার্বেলটা ঘুরতে 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 মনে করো এই জায়গায় আসলো। এই জায়গায় আসলে এই জায়গার জন্য মোটামুটি আমি ছায়া আবার এই জায়গায় পাবো। দেখো ছায়া এই জায়গায় ছিল, ছায়া যখন মার্বেলটা এই জায়গায় তখন ছায়া এই জায়গায় ছিল, যখন মার্বেলটা এই জায়গায় তখন ছায়া এই জায়গায় ছিল, যখন মার্বেলটা রোটেশন করতে করতে ঘুরতে 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 এই জায়গায় চলে গেল তখন এই মার্বেলের জন্য ছায়া কিন্তু আমি মোটামুটি এই জায়গায় পাচ্ছি। খেয়াল করবা, এই দেখো ছায়া মোটামুটি আমি এই জায়গায় পাচ্ছি। মার্বেল যখন এই জায়গায়, এই মার্বেলের জন্য ছায়া কিন্তু মোটামুটি আবার এই জায়গায় পাচ্ছি। তাহলে ছায়াটা নিচ থেকে উপর চলে গেল না? তাহলে ছায়াটা কোন দিকে দৌড়মালো? ছায়াটা উপর দিকে দৌড়মালো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে খেয়াল করবা, এই মার্বেলটা বৃত্তাকার ভাবে ঘুরতেছে, মার্বেলটা বৃত্তাকার ভাবে ঘুরতেছে, মানে মার্বেলটার মোশন হচ্ছে সার্কুলার মানে বৃত্তাকার। কিন্তু এই ছায়ার গতিটা কেমন? ছায়ার গতি একবার উপরে দৌড় মারতেছে, একবার নিচে দৌড় মারতেছে, আবার উপরে উঠতেছে। উপরে নিচে যাওয়া মানে কি? উপর নিচে যাওয়া মানে কি বলতো? যাওয়া মানে এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। এই যে ছায়ার গতি কিন্তু আমাদের সিম্পল হারমোনিক মোশন। বুঝতে পারলা ছোট্ট বন্ধুরা? দেখো তো সার্কুলার মোশন কি সিম্পল হারমোনিক মোশনে কনভার্ট করা গেল না? কনভার্ট কিন্তু করা গেল। মার্বেল বৃত্তাকার পথে ঘুরতেছে কিন্তু ছায়া কিন্তু উপর নিচ বরাবর ছায়াটা মোশন করতেছে। এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা হচ্ছে যে আমরা সেলাই মেশিন দেখছি সেলাই মেশিনের আম্মুরা কি করে? আম্মুরা এরকম করে হাতল ঘুরায়, এই পাশে এরকম করে হাতল ঘুরায় সেলাই মেশিনে চাকার মতন হাতলটা ঘুরায়। তাহলে হাতল ঘুরায় মানে কি? বৃত্তাকার গতি, চাকাটা এভাবে করে ঘুরায় সেলাই মেশিনের হাতলটা। কিন্তু সুই কি করে? সুই কি এরকম করে ঢুকে বেরে এরকম করে না? সুই দেখো তো, সুই কাপড়ের মধ্যে ঢুকতেছে, সুই এমন করে না? তাহলে সুই একবার নিচে নামে উপরে উঠে, তাহলে সুইয়ের মোশনটা কি বলতো? সুইয়ের মোশনটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন। আর চাকার মোশনটা কি? চাকার মোশনটা হচ্ছে বৃত্তাকার মোশন। তাহলে এভাবে বৃত্তাকার মোশনকে কিন্তু সিম্পল হারমোনিক মোশনে প্র্যাকটিক্যালি কনভার্ট করা যায়। এটা জাস্ট একটা মডেল মাত্র। বলো বুঝতে পারছি কিনা?
একদম ক্লিয়ার, আশা করি একদম পুরা ফকফকা ক্লিয়ার, আশা করি। হ্যাঁ, ফকফকা ক্লিয়ার হতেই হবে, কারণ আমরা আজকে খুবই এনজয় করে পড়তেছি, সবাই মিলে মজা নিয়ে পড়বে, পড়াশোনার মধ্যে একটু এনজয় আনার চেষ্টা করবা। আবার আমরা চিত্র রাখবো। কি ভাই এত বিরক্ত কেন করেন? আবার চিত্র আঁকলাম। এই হচ্ছে বৃত্তাকার গতি, একটা মার্বেল মনে করো এই বৃত্তপথে গোল গোল করে আবর্তন করতেছে একটা মার্বেল। হ্যাঁ, এই জায়গায় লাইট আছে, লাইটটা আঁকলাম না, এই জায়গায় লাইট আছে, এভাবে করে লাইট ফেলা হচ্ছে, আলো ফেলা হচ্ছে, এদিক থেকে আলো লাইট ফেলা হচ্ছে, লাইট LIGHT লাইট, ঠিক আছে, এদিক থেকে আলো ফেলা হচ্ছে, আর এদিকে পর্দা আছে বড় করে কি, এই যে পর্দা। তাহলে এই হচ্ছে আমাদের পর্দা। দেখছো একদিনের ব্যবধানে হাতে লেখা কত সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এক্স অক্ষ আঁকি, ওয়াই অক্ষ আঁকি। তাহলে এই যে এক্স অক্ষ আঁকলাম, এক্স অক্ষ, এক্স অক্ষ, এটা হচ্ছে আমার সেন্টার, বৃত্তের কেন্দ্র। ভালো কথা, দিস ইজ বৃত্তের কেন্দ্র। ওকে, এবার সেম এক্সাম্পল দিব। একটা মার্বেল বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে, একটা মার্বেল বৃত্তাকার পথে গোল গোল করে আবর্তন করতেছে। ভালো কথা। তাহলে এখন এটা হচ্ছে আমার এক্স অক্ষ, অক্ষরেখা, অক্ষরেখা। তো অক্ষরেখার এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে সাম্য। এই পয়েন্টটাকে, যে পয়েন্টে ছেদ করছে পর্দা, দিস ইজ পর্দা। তো পর্দার যেই পয়েন্টকে ছেদ করছে এই এক্স অক্ষটা বা অক্ষরেখা, এটাকে আমরা বলি, এই পয়েন্টটাকে বলি আমরা সাম্য। কি বলি আমরা বলো তো? সাম্য বলি, রাইট। ওকে, তো একটা মার্বেল বৃত্তাকার পথে গোল গোল করে ঘুরতেছে একটা মার্বেল। মনে করো আমার হাতে একটা ঘড়ি আছে, স্টপ ওয়াচ আছে। যখন আমরা কেবলমাত্র স্টপ ওয়াচটা অন করব, এর মানে কি? এর মানে আমি টাইম ক্যালকুলেট করা শুরু করলাম, সময় গণনা করা শুরু করলাম। তাহলে যখন আমরা স্টপ ওয়াচটা অন করলাম, তার মানে আমি টাইম ক্যালকুলেট করা শুরু করলাম। তো ঠিক যেই মুহূর্তে আমি টাইম ক্যালকুলেট করা শুরু করলাম, আমি দেখলাম যে মার্বেলটা তো ঘুরতেছে বৃত্তাকার পথে। মনে করো মার্বেলটা এই জায়গায় আছে, মনে করো মার্বেলটা এই জায়গায় আছে, এই জায়গায় আছে, বুঝছো ব্যাপারটা? এই জায়গায় আছে। যখন আমি কেবলমাত্র টাইম কাউন্ট করা শুরু করলাম, তাহলে আমি বলতে পারি t=0 সময়, t=0 সময় সে ওই জায়গাটায় আছে, এই জায়গাটা আছে মার্বেলটা। আচ্ছা, এখানে সে যতটা অ্যাঙ্গেল তৈরি করছে, এখানে সে যতটা কোণ তৈরি করছে, এই কোণটাকে আমরা প্রকাশ করি ডেল্টা দ্বারা, ডেল দ্বারা। এই ডেলটাকে বলা হয় আদি দশা। ডেল জাস্ট একটা অ্যাঙ্গেল, এটাকে বাংলায় আমরা বলি হচ্ছে আদি দশা, জাস্ট একটা অ্যাঙ্গেল আর কিছুই না। টাইম গণনা শুরু করলে সেটা এক্স অক্ষ বা অক্ষরেখার সাথে যতটা অ্যাঙ্গেল তৈরি করলো, দ্যাট ইজ ডেল বা আদি দশা। এটা সম্পর্কে খুব বেশি ডিটেলস না জানলেও চলবে, বাট আমি তাও বলবো না, তোমাকে ডিটেলসে শিখাবো না, ঠিক আছে? যদি তোমরা আগ্রহ দেখাও, যদি তোমরা চাও আমি আরও ডিটেলসে দেখাবো, না জানলেও চলবে অত ডিটেলস, বাট আমি তাও দেখাবো। আচ্ছা, তাহলে আদি দশা বা অ্যাঙ্গেল, দ্যাট ইজ হচ্ছে আমার ডেল। ওকে, আচ্ছা, টাইম আমি স্টার্ট করলাম, তখন দেখলাম মার্বেলটা এই জায়গায়, তখন সে এক্স অক্ষের সাথে যতটা অ্যাঙ্গেল তৈরি করছে, দ্যাট ইজ ডেল। তারপরে আমি কিছু সময় অতিক্রম করলাম, কিছু সময় পর আমি দেখলাম এই মার্বেলটা ঘুরতে 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 রোটেট করতে করতে মনে করো এমন কোনো জায়গায় চলে আসলো টি সময় পর এই মার্বেলটা। তাহলে টি সময় পর মার্বেলটা এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেল টি সময় পর, স্মল টি সময় পর। তাই আমি ধরলাম যে স্মল টি সময় পর মার্বেলটা এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেল। তাহলে এখান থেকে এখানে গেল, তাহলে অবশ্যই সে সেন্টারের সাথে কিছুটা অ্যাঙ্গেল তৈরি করলো, সেই অ্যাঙ্গেলকে আমরা ধরলাম হচ্ছে থিটা, সেই অ্যাঙ্গেলকে আমরা ধরলাম হচ্ছে থিটা। তাহলে খেয়াল করবা, থিটা মানে অ্যাঙ্গেল, t=0 হতে নির্দিষ্ট সময় মানে টি সময়ের পর বস্তু যে জায়গায় চলে গেছে, তখন সেন্টারের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দ্যাট ইজ আমার কি বলতো, দ্যাট ইজ আমার থিটা। ওকে, তাহলে এবার একটু মন দিয়ে দেখবা, একটু মন দিয়ে। এবার আমাদের দেখো তো, যখন মার্বেলটা এই জায়গায়, তখন এই মার্বেলের জন্য পর্দায় ছায়া আমরা কোথায় পাবো? দেখো একটু মন দিয়ে, যখন মার্বেলটা এই জায়গায়, এই মার্বেলটার জন্য পর্দায় ছায়াকে আমি মোটামুটি এই জায়গায় পাবো না? খেয়াল করো তো ছোট্ট বন্ধুরা, এই জায়গায় পাবো না পর্দায় ছায়াটা? আমি কি এই জায়গায় পাবো না? অবশ্যই এই জায়গায় পাবো। যখন মার্বেলটা এই জায়গায়, তখন ছায়াটা আমি এই জায়গায় পাবো, বুঝছো? টি সময় পর। আচ্ছা, সাম্য থেকে সব সময় দূরত্ব মাপতে হয়, সাম্য থেকে। তাহলে সাম্য থেকে টি সময় পর ছায়াটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? সাম্য থেকে টি সময় পর ছায়াটা যেখানে আছে,
এতটুকু যে দূরত্ব তাকে আমরা ওয়াই দ্বারা বা এক্স দ্বারা প্রকাশ করি। ওয়াইও বলতে পারো, এক্সও বলতে পারো, এক্সই বলি, সমস্যা নেই। তাহলে কি বললাম আমরা? সাম্য থেকে, আবারও খেয়াল করো, টি সময় পর মার্বেলটা এই জায়গায়, এর জন্য ছায়া আমি পাবো এই জায়গায়, এটা হচ্ছে বর্তমান, টি সময় পর বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা। সাম্য থেকে এই বর্তমান অবস্থার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা প্রকাশ করি এক্স দ্বারা। টি সময় পর স্মরণ বলতে পারো, টি সময় পর। বোঝালো ব্যাপারটা? টি সময় পর। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এবার যদি মার্বেলটা যদি এই জায়গায় থাকতো, মার্বেলটা বাই চান্স এই জায়গায় যদি থাকতো, মার্বেলটা যদি মার্বেলটা এই জায়গায় থাকতো, এই জায়গায়, তখন আমি ছায়া কি এই জায়গায় পাইতাম না? ছায়াটা এই জায়গায় পাইতাম না? বলো তো, এই জায়গায় পেতাম কিন্তু ছায়াটা, এই জায়গায় পেতাম, এই জায়গায় কিন্তু আমরা ছায়াটা পেতাম, বুঝছো? আবার যখন মার্বেলটা ঘুরতে 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 এই জায়গায় আসতো, তখন আমি এই মার্বেলটার জন্য এই জায়গায় কি আমি ছায়া পেতাম না? অবশ্যই এই জায়গায় আমি ছায়া পেতাম, বুঝছো? তাহলে যখন মার্বেলটা এখানে যদি থাকতো, যদি মার্বেলটা যখন ঘুরতে ঘুরতে এই জায়গায় অবস্থান করতো, তখন আমি ছায়া পেতাম এখানে। মার্বেলটা ঘুরতে 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 যখন একদম নিম্ন বিন্দুতে চলে আসতো, তখন আমি ছায়া পেতাম এই জায়গায়। এবার আমাকে বলো তো, কখনো কি এই বিন্দুর উপরে ছায়া পাওয়া পসিবল? উত্তর হচ্ছে না। কখনো কি এই বিন্দুর নিচে ছায়া পাওয়া পসিবল? উত্তর হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ছায়ার বিন্দু, ম্যাক্সিমাম এইটুকু পর্যন্তই ছায়া যেতে পারে। এটাকে বলা হয় বিস্তার। অর্থাৎ সাম্য থেকে এইটুকুর যে দূরত্ব তাকে বলা হয় বিস্তার। এটাকে প্রকাশ করা হয় প্লাস এ দ্বারা। সবসময় মাপতেছি আমরা সাম্য থেকে, আর সাম্য থেকে নিচের দিকে যে সর্বোচ্চ দূরত্ব নিম্ন দিকে, এটাকেও বলা হয় বিস্তার। এটা প্লাস এ হলে এটা হবে হচ্ছে মাইনাস এ। বোঝা গেল বিষয়টা? আশা করি আমরা বুঝতে পারলাম। এবার একটু খেয়াল করো মন দিয়ে, এইটুকুকে কি, এইটুকুকে কি আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবো? অবশ্যই পারবো। এটুকু কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবো। খেয়াল করে দেখো, এটুকুকে বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবো। তাহলে যদি তাহলে এইটুকু আবার কি বিস্তার এ, তাহলে এইটুকু আমার বিস্তার এ। আচ্ছা, এটাকে আমি এটা মুছে দিলাম, এটা এটুকু বিস্তার এ, এটাকে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবো। তাহলে আমি কি বলতে পারি না? তাহলে আমি কি বলতে পারি না, বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু বিস্তার এ বলা যায় না? অবশ্যই বলা যায়। দেখো তো, এইটুকু আমার বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু কিন্তু আমার বিস্তার এ। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে কি আমরা এ বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। এবার দেখো একটু মন দিয়ে, এখানে আমি একটা দাগ দিলাম। এই দাগটার দৈর্ঘ্য দেখো, এখান থেকে এইটুকু আমার এক্স, তাহলে এখান থেকে এইটুকু এক্স হলে অবশ্যই এইটুকুকে আমার এক্সই হবে না? অবশ্যই এক্স হবে। তাহলে অবশ্যই আমরা কিন্তু বলতে পারবো এখান থেকে এইটুকু কিন্তু আমার এক্স বলা যায়। দেখো, এইটুকু আমার এক্স হলে এইটুকু কিন্তু আমার অবশ্যই কি থাকবে বলো তো? এক্স থাকবে, বুঝছো? আচ্ছা, আমি ধরলাম এই মার্বেলটা ওমেগা কৌণিক বেগে মুভ করতেছে, ওমেগা, ওমেগা কৌণিক বেগে এই মার্বেলটা ওমেগা কৌণিক বেগে মুভ করতেছে, ওমেগা, বুঝছো? আচ্ছা, তো এবার এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই বিন্দুর নাম আমি দিলাম হচ্ছে পি বিন্দু, এই বিন্দুর নাম দিলাম কিউ বিন্দু, আর এই বিন্দুর নাম দিলাম আর বিন্দু। তাহলে পি কিউ আর কি একটা সমকোণী ত্রিভুজ না বলো তো? অবশ্যই সমকোণী ত্রিভুজ। দেখো, এই যে পি, এটা পি বিন্দু, কিউ বিন্দু আর আর বিন্দু, এই পি কিউ আর কিন্তু আমার সমকোণী ত্রিভুজ। এই জায়গাটা একটু আঁকি আমরা। তাহলে এই দেখো, এই যেখানে একটা ত্রিভুজ আমার তৈরি হয়েছে পি কিউ আর, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, আর এটা কিন্তু আমার আর বিন্দু। তাহলে খেয়াল করবা, পি আর কি আমি বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি? অবশ্যই পারি। তাহলে পি আরটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, যে পি থেকে আর বৃত্তের ব্যাসার্ধ, যেটা কিনা আমার বিস্তারের সমান। তাহলে পি আর থেকে কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ বা বিস্তারের সমান এ বলতে পারি। আচ্ছা, আর এইটুকু হচ্ছে আমার আর কিউ, এই যে এইটুকু আর কিউ, আর কিউ কে কিন্তু আমরা কিন্তু এক্স বলতে পারি। দেখো এক্স, দ্যাট ইজ হচ্ছে আমার আর কিউ। তাহলে আর কিউ কে কিন্তু আমরা এক্স বলতে পারি। এবার আমাকে একটু বলো তো ছোট্ট বন্ধুরা, পি বিন্দুতে আসলে কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে? পি বিন্দুতে খেয়াল করো তো, পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে কিন্তু আমার এখানে টোটাল কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে বলো? পি বিন্দুতে, তাহলে এই যে পি বিন্দু, তাহলে পি বিন্দুতে টোটাল উৎপন্ন অ্যাঙ্গেল কিন্তু আমার এইটা পি বিন্দুতে উৎপন্ন কোণ, দ্যাট ইজ থিটা প্লাস ডেল। তাহলে পি বিন্দুতে উৎপন্ন অ্যাঙ্গেল কিন্তু থিটা প্লাস কি বলতো? ডেল। এবার এখানে কি করবা? এখানে সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করবা, সাইন। তাহলে সাইন সাগরে লবণ অতি, সাইন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা প্লাস ডেল। তাহলে সাইন থিটা প্লাস ডেল, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ।
অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব দ্যাট ইজ হচ্ছে এক্স, আর অতিভুজটা হচ্ছে আমার এ। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস ডেল, এ সাইন থিটা প্লাস ডেল। তাহলে এবার এখান থেকে আরেকটা ব্যাপার আমি লিখতে পারি, থিটার জায়গায় আরো একটা কিছু লেখা যায়, সেটা হচ্ছে আমরা অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে পড়ছিলাম এস ইকুয়াল টু ভিটি পড়ছিলাম না, ঠিক সেরকম থিটা ইজ ইকুয়াল টু কিন্তু ওমেগা টি বলা যায়। থিটা ইজ ইকুয়াল টু এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি পড়ছো না, এস ইকুয়াল টু ভিটি, তাহলে এস ইকুয়াল টু ভিটি পড়ছো না, জাস্ট লাইক দিস। এস এর পরিবর্তে বৃত্তাকারের জন্য অ্যাঙ্গেল থিটা, ভি এর পরিবর্তে অ্যাঙ্গেল ওমেগা, ভি এর পরিবর্তে ওমেগা টি, আর টিটা টি, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি লেখা যায়। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটার জায়গায় আমরা কিন্তু ওমেগা টি প্লাস ডেল আমরা লিখতে পারবো। তো এই হচ্ছে আমার একটা ইকুয়েশন, সিম্পল হারমোনিক মোশনের সরণের সমীকরণ, সিম্পল হারমোনিক মোশনের সময়ের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে সরণের সমীকরণ, যেখানে ওমেগা মানে আসলে বৃত্তাকার গতির ক্ষেত্রে কৌণিক বেগ, বাট যদি আমরা এটাকে সিম্পল হারমোনিক মোশনে কনভার্ট করি তখন আমরা এটাকে বলবো কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগাকে কিন্তু আমরা কৌণিক কম্পাঙ্ক বলতে পারি, ঠিক আছে, বৃত্তাকার গতির ক্ষেত্রে কৌণিক বেগ, আর সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক বলতে পারো। আর এইটুকু বুঝতে পারছো, এইটুকু বুঝতে পারছো কিনা বলো তো? আর এটাকে আমরা সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ বলতে পারি। তাহলে সিম্পল হারমোনিক মোশন এর ইকুয়েশন বলা যায়, ঠিক আছে, ইকুয়েশন বলা যায় যে ইকুয়েশনটা হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের সমীকরণ। মানে একটা নির্দিষ্ট সময়, মানে কোন সময় বস্তুর অবস্থান বা সরণটা কেমন হবে, বস্তুর অবস্থান কেমন হবে, সেই অবস্থান আমরা বের করতে পারবো। তাহলে সময়ের সাপেক্ষে অবস্থানের সমীকরণ। বলো আমরা বুঝতে পারছি কিনা? এই ইয়াটা, এই কি বলে, পি আর ইকুয়াল টু এ কেমনে, পি আর ইকুয়াল টু এ কেমনে একটু দেখো, একটু মন দিয়ে ভাইয়া। পি থেকে এটাকে আমার ব্যাসার্ধ না, একটু খেয়াল করে দেখো, একটু কমন সেন্স দিয়ে দেখো, এটা কি আমার ব্যাসার্ধ না? এরা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটা কি ব্যাসার্ধ হবে না? ইয়েস অর নো? অবশ্যই হবে। এই লালডা আর এই সবুজটা কি ব্যাসার্ধ না? লালডা আর সবুজটা তো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি এ হয়, কেন ব্যাসার্ধ এ? আঙ্গুল 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 আছে না, আঙ্গুল, আঙ্গুল দাও দ্যাট ইজ ব্যাসার্ধ, আঙ্গুল দাও দ্যাট ইজ এ, আঙ্গুল দাও দ্যাট ইজ এ, আঙ্গুল দাও দ্যাট ইজ ব্যাসার্ধ, সবুজ দা আর লালডা ব্যাসার্ধ, তাহলে সবুজটা যদি এ হয় লালটা তো এ হবেই। পি এর অ্যাঙ্গেল থিটা প্লাস কেন নিব না ভাই পি এর অ্যাঙ্গেলটা? এখানে আমি এই ত্রিভুজটা নিয়ে কথা বলতেছি, এই ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজে পি বিন্দুতে অ্যাঙ্গেল কি, মানে পি বিন্দুতে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা তো একদম ক্লাস 5-6 এর কথা। পি বিন্দুতে কি এই পুরো অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে না? আমি এই ত্রিভুজটার জন্য খেয়াল করো তো, এই ত্রিভুজটার জন্য দেখো, একটু মাথা খাটো, ওটা মাথা খাটো। এই ত্রিভুজটার জন্য পুরো পি বিন্দুতে কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে? পুরো অ্যাঙ্গেলটা না পি বিন্দুতে। অ্যাঙ্গেল মাপে কেমনে জানো না? অ্যাঙ্গেল মাপে যে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু, পি বিন্দুতে এই দুটা বাহু, তাহলে এই দুটা বাহুর অ্যাঙ্গেল কত দেখো, পি বিন্দুতে কতটুকু অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে সেটা বলতেছি। তাহলে এই যে এই একটা বাহু আর এই একটা বাহু, তাহলে অ্যাঙ্গেল কত? থিটা প্লাস ডেল না নাকি? হ্যাঁ সেম মান হবে, সেম মান হবে। নাজিয়া ইকবাল সুন্দর কোশ্চেন করছো, সেম মান হবে, সেম মান হবে। বলো এটুকু বুঝতে পারছি কিনা? এটা বুঝতে পারছি কিনা? এগুলো না বুঝলে চলবে, এগুলো না বুঝলেও চলবে, এটা ইয়া পরীক্ষায় আসবে না, এটা মানে এই কি বলে ডেরিভেশনটা পরীক্ষা আসবে না, জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে, যে এটা এই লাইন মনে রাখতে হবে। এ মানে বিস্তার, যেখানে এ মানে হচ্ছে বিস্তার, এ কে বলে বিস্তার বা ম্যাক্সিমাম সরণ, ওকে, আর এক্স কে বলে সরণ বা অবস্থান বলতে পারো, সরণ বা অবস্থান, আর টি কে বলে টাইম, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, টি সময়, আর ডেল হচ্ছে আদিদশা। আচ্ছা আটা ব্যাপার, এখানে ওমেগা টি প্লাস ডেল সাইনের মধ্যে যতটুকু আছে তাকে বলা হয় দশা কোণ। সাইনের মধ্যে যেই আছে পুরাটা, এই পুরাটাকে বাংলায় বলে দশা কোণ, দশা কোণ বলে বাংলায়, জাস্ট মনে রাখবা। ওমেগা টি প্লাস ডেল এটাকে পুরাটাকে বলে বাংলায় দশা কোণ, ওকে। আচ্ছা এটাকে আমরা বুঝতে পারি এমনি জাস্ট জানার জন্য, শেখার জন্য, মানে এটা না পারলেও চলবে অ্যাকচুয়ালি, মানে এটা তো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে যে এই ইকুয়েশনটা। এখন বলে দিই, এখন তোমাদের জানা প্রয়োজন যে কোনটা ওই সরণ নাকি বুঝতে পারছো? বিথি ফোজে মেজারমেন্ট বিথি কি বুঝতে পারছো?
ফৌজিয়া মেজামিন বিথি, ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা হচ্ছে একটু আগাই। এবার এবার আমরা একটু হেলেন দাও। হুকের সূত্র, হুকস ল, হুকের সূত্র, হুকস ল, না হেলেন দাও। হুকস ল, হুকের সূত্র, হুকের সূত্র। আচ্ছা, তো দেখো একটু মন দিয়ে, দেখো একটু মন দিয়ে। এই হচ্ছে আমাদের একটা স্প্রিং, এটা আমাদের স্প্রিং, রাইট? স্প্রিং এর একেবারে মুক্ত প্রান্তে, মানে এই প্রান্তে আমরা একটা বস্তু রাখলাম। দিস ইজ হচ্ছে আমার একটা বডি, বস্তু, যার ভর আছে, যার ভর আমি ধরলাম হচ্ছে এম। আচ্ছা, মনে করো আমরা এই বস্তুটাকে কোনো রকম বল প্রয়োগ করি নাই, খেয়াল করবা মন দিয়ে, আমরা এই বস্তুকে কোনো রকম বল প্রয়োগ করি নাই, কোনো রকম। তখন এই বস্তুটা যেই লেভেলে থাকবে সেই লেভেলটাকে বলা হয় সাম্য। কি বলা হয়? সাম্য বলা হয়। তাহলে আমরা এই বস্তুকে কোনো প্রকার বল প্রয়োগ করি নাই, কোনো প্রকার বল প্রয়োগ করি নাই, তখন আমরা এটাকে বলবো সাম্য। কি বলবো আমরা বলো তো? সাম্য। তাহলে এই রেখাটাকে বলা হয় সাম্য বলা হয়, বা এই ডটের যে লাইনটা। সাম্যতে সবসময় এক্স এর ভ্যালু 0 হয়, মনে রাখবা। সাম্যতে এক্স ইকুয়াল টু কত হয় বলো? 0 হয়। রেফারেন্স যেখান থেকে আমি কেবলমাত্র মাপা শুরু করব, সাম্য, সাম্য অবস্থা। এটাকে এটাকে কি রেফারেন্সও বলা হয়, যেখান থেকে আমরা মেজার করা শুরু করব। দ্যাট ইজ ওয়াই এক্স ইকুয়াল টু কত বলতো? 0। সাম্যতে এক্স ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, এবার এবার আমরা এই ব্লকটাকে ডান দিকে টেনে আমরা আবার ফোর্স প্রয়োগ করব, টান দিয়ে ধরে, খেয়াল করবা। আচ্ছা, তাহলে দেখো এটাকে ধরে একদম টেনে আমরা লম্বা করলাম, এটাকে ধরে। তাহলে এটাকে ধরে আমরা দেখো ডান দিকে টেনে প্রসারিত করলাম। তাহলে প্রসারিত করার পর কি হবে খেয়াল করবা। আমরা এই যে স্প্রিংটা, এটাকে ডান দিকে ধরে প্রসারিত করলাম, মানে টেনে লম্বা করলাম। তাহলে এই দেখো ডান দিকে টেনে ধরে আমরা প্রসারিত করলাম। দিস ইজ আমার স্মল এম। আমরা এটাকে ধরে ডান দিকে টেনে ধরে প্রসারিত করে ফেললাম। তাহলে আমরা কোন দিকে? ডান দিকে সরণ ঘটালাম না? ডান দিকে সরণ ঘটালাম, ডান দিকে। তাহলে এক্সটা হচ্ছে আমার ডান দিকে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে ধরে ডান দিকে সরাই দিলাম। তাহলে ডান দিকে সরণ ঘটালাম, তাই এক্সটা কোন দিকে বলতো? ডান দিকে কাজ করতেছে, তাই তো? আচ্ছা, ডান দিকে আমার এক্স কাজ করতেছে। এখন আমি যদি এখান থেকে ব্লকটাকে ছেড়ে দিই, তাহলে সে কি হবে? আপনা আপনি আবার আগের জায়গায় ব্যাক করার চেষ্টা করবে না, সামনের দিকে ব্যাক করার চেষ্টা করবে না। কি করলাম? এই ব্লকটাকে টেনে ধরে লম্বা করলাম, ডান দিকে সরণ ঘটালাম, তাই এক্সট্রা ডান দিকে। আমি যদি ছেড়ে দিই, সে আপনা আপনি কি বামে ডানে এভাবে কি মোশন করতে থাকবে না? বামে ডানে, বামে ডানে, ডানে মোশন করতে থাকবে না? আচ্ছা, কিন্তু খেয়াল করো, আমি যখন এখান থেকে ছেড়ে দিব, সে কি আপনা আপনি সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে না? অবশ্যই চেষ্টা করবে সামনের দিকে। অবশ্যই সে কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে অবশ্যই সে কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে একা একাই আমি কিন্তু ওকে ধাক্কা দিই নাই সামনের দিকে যাওয়ার জন্য, একা একাই সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। যে বলের কারণে সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, সেই বলটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল বা স্প্রিং বল, যাকে আমরা এফএস দিয়ে প্রকাশ করি। তাহলে এই এফএসটাকে বলা হয় প্রত্যয়নী বল বা রিস্টোরিং বল বা কি বলতো? স্প্রিং বল, অনেক কিছু বলা হয়। তো লিখে নাও, এফএসটাকে কিন্তু আমরা স্প্রিং ফোর্স, স্প্রিং বল লিখে নাও। স্প্রিং, দেখো স্প্রিং বল বা স্প্রিং ফোর্স, বা আমরা রিস্টোরিং ফোর্স বলতে পারবো। রিস্টোরিং ফোর্স আমরা বলতে পারবো। তাহলে রিস্টোরিং ফোর্স কিন্তু আমরা বলতে পারবোই পারবো। বোঝা হলো ব্যাপারটা, এফএসটা। আচ্ছা, এবার বিজ্ঞানী হুক বলে যে রিস্টোরিং ফোর্স আর এক্স হচ্ছে পরস্পরের সমানুপাতিক। তাহলে বিজ্ঞানী হুকের ল অনুসারে রিস্টোরিং ফোর্স আর এক্স হচ্ছে পরস্পরের সমানুপাতিক। এখানে সামনেরটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। তোমরা কি কেউ বলতে পারবে কেন সামনে মাইনাস চিহ্ন দেওয়া হলো? একটু কমেন্টে জানাও তো,
কেন সামনে মাইনাস চিহ্ন দেওয়া হলো? বিজ্ঞানী হুক বলছে এফএস এবং এক্স পরস্পর সমানুপাতিক, সামনে একটা মাইনাস দেওয়া হয় এক্স এর আগে। তোমরা কি কেউ বলতে পারবে কেন মাইনাস দেওয়া হয়? কমেন্টে জানো। তাসনিম তান্নুম রাইসা সবার আগে উত্তর দিছে, মুনিয়া চৌধুরী, জেসমিন আক্তার, উলফাত নাহার, এক্স্যাক্টলি আরিয়া তুবা, তারপর হচ্ছে রুম্মান, জুনায়েদ শেখ, ওফ কজ 180 ডিগ্রি, সিদ্ধি কর্মকার, এক্স্যাক্টলি ফৌজা মেজামিন বিথি, অসাধারণ, সঠিক উত্তর দিছো। লেফট সাইডে স্মরণ ঘটে, এফএক্স, এক্স্যাক্টলি সবাই ঠিক দিচ্ছে, সবাই আমরা বুঝতে পারতেছি সবাই কেন মাইনাস। এই এফএস আর এক্স কিন্তু পরস্পর বিপরীতমুখী, এই বিপরীতমুখী বোঝানোর জন্য কি দেওয়া হয়? মাইনাস দেওয়া হয়। বোঝা গেল বিষয়টা? আচ্ছা একটু খেয়াল করো তো একটু মন দিয়ে, বল আর কে ভাই? বল এবং ত্বরণ কি ভাই না? বল এবং ত্বরণ ভাই না? বল যেদিকে কাজ করে ত্বরণ কি সেম দিকে কাজ করে না? বল এবং ত্বরণ তো একই দিকে কাজ করে, তাহলে দিস ইজ ত্বরণ। তাহলে এই বলের জন্য, এফএস বলের জন্য একটা ত্বরণ কাজ করবে, সেই ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। বোঝা গেল ব্যাপারটা? অবশ্যই প্রকাশ করলাম, বোঝা গেল। আচ্ছা তো এবার আমরা একটু সামনে আগাই। তাহলে বল যদি স্মরণের সমানুপাতিক এবং মাইনাস হয়, বল এবং ত্বরণ তো ভাই, তাহলে অবশ্যই এখান থেকে কপি পেস্ট করে লেখা যাবে ত্বরণও স্মরণের সমানুপাতিক কিন্তু কি বলতো? বিপরীতমুখী। তাই আমি বলতে পারবো ত্বরণও মানে ত্বরণ স্মরণের সমানুপাতিক কিন্তু কি বলতো? বিপরীতমুখী। এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে আমরা বলতে পারি যে ত্বরণ স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ মাইনাস। তাহলে বল এবং ত্বরণ ভাই বলে বল যদি স্মরণের সাথে সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, তাহলে ত্বরণও স্মরণের সাথে সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হবে। এটা সিম্পল হারমোনিক মোশনের অত্যন্ত ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্স হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এবার এটার নিচ থেকে আর কি লিখি, এখান থেকে লেখা যায় এফএস এর জায়গায় এফএস দেখলাম, সমানুপাতিক উঠায় একটা সমান আনতে হয় এবং একটা কনস্ট্যান্ট কে আনতে হয়, সাথে আমরা এক্স দেখলাম। তাহলে এফএস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স লেখা যায়, এফএস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স লেখা যায়, যেখানে এই কে মানে হচ্ছে, এই কেটাকে বলা হয়, এই ধ্রুবকটাকে বলা হয় বল ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় বল ধ্রুবক। আর এই স্প্রিং এর জন্য এই কে বা ধ্রুবকটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। মানে কেটার অ্যাকচুয়াল মানে জেনারেল নাম হচ্ছে বল ধ্রুবক। আমরা যেহেতু স্প্রিং নিয়ে পড়াশোনা করতেছি, তাই স্প্রিং এর জন্য কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। লিখে নাও, স্প্রিং কনস্ট্যান্ট বা আমরা স্প্রিং ধ্রুবক আমরা বলতে পারি। বোঝা গেল ব্যাপারটা? আশা করি আমরা বুঝতে পারছি এই কেটাকে স্প্রিং ধ্রুবক বলা হয়। তাহলে এই দেখো প্রত্যেকটা স্প্রিং এর জন্য একটা করে স্প্রিং ধ্রুবক থাকে। এই স্প্রিং ধ্রুবকের সিগনিফিকেন্স কি? স্প্রিং ধ্রুবকের বৈশিষ্ট্যটা কি? স্প্রিং ধ্রুবকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা স্প্রিং কতটা সফট বা কতটা হার্ড, কতটা শক্ত সেটা আমরা বুঝতে পারি। যেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মানটা কম, সেই স্প্রিংটা সফট আমরা বলতে পারি, সফট নরম। আর যেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মানটা বেশি, মানে কে এর মানটা বেশি, সেই স্প্রিংটাকে আমরা অনেক শক্ত স্প্রিং বলতে পারি বা হার্ড স্প্রিং বলতে পারি। তাহলে স্প্রিং ধ্রুবকের মাধ্যমে আমরা একটা স্প্রিং হার্ড নাকি শক্ত, তাহলে আমরা সেটা বুঝতে পারি। তাহলে কে বেশি, কার জন্য কে বেশি বলতো? কে এর ভ্যালু বা স্প্রিং ধ্রুবকের মান বেশি কখন? যখন স্প্রিংটা শক্ত বা হার্ড হয়। আর কে এর মানটা কম কখন হয়? স্প্রিং ধ্রুবক কে কম কখন হয়? সফট স্প্রিং এর জন্য কে এর ভ্যালু কি হয় বলতো? কম হয়। সফটি স্প্রিং এর জন্য কে এর ভ্যালু কি হয় বলতো? কম হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সফট স্প্রিং এর জন্য কে এর ভ্যালু কিন্তু আমাদের কম হবে। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারছো? সফট স্প্রিং এর জন্য। এবার এখান থেকে আরো কিছু ব্যাপার আমাদের একটু পড়তে হয়, আরো কিছু ব্যাপার আমাদের একটু জানতে হয়। সেটা হচ্ছে আমাদের, একটু ওয়েট করো, সেটা হচ্ছে আমাদের তোমার ওয়েট হ্যাঁ, কে, এই কের কয়েকটা ব্যাপার আমাদেরকে জানতে হবে। এই কে কার উপর ডিপেন্ড করে, কে বা স্প্রিং ধ্রুবকটা কার উপর নির্ভর করে। এক নাম্বার হচ্ছে
স্প্রিং ধ্রুবক স্প্রিং এর ম্যাটেরিয়াল বা উপাদানের উপর নির্ভর করে। স্প্রিংটা কি উপাদানের তৈরি সেই স্প্রিং এর উপাদানের উপর নির্ভর করে। তাহলে এখানেও বৈশিষ্ট্য, তাহলে স্প্রিং ধ্রুবক স্প্রিং এর উপাদানের উপর নির্ভর করে। তাহলে স্প্রিং ধ্রুবক কিন্তু স্প্রিং এর উপাদানের উপর নির্ভর করে বা ডিপেন্ড করে, যে কোন উপাদান দিয়ে তৈরি, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে, সেটা নির্ভর করে, ঠিক আছে, উপাদানের উপর। তার উপর হচ্ছে কে এর মানটা ভ্যারি করে, এক একটা উপাদানের কে এর ভ্যালু এক এক রকমের হয়। 2 নাম্বারটা হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরও ডিপেন্ড করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে একটা স্প্রিং কি মোটা না চিকন তার উপর ডিপেন্ড করে। মনে করো আমি এই একটা স্প্রিং আঁকলাম, দেখো খেয়াল করো, এটা কিন্তু একটা স্প্রিং আমি আঁকছি, এটা একটা স্প্রিং আঁকছি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া কিন্তু কম। তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া কিন্তু কি বলতো, এরিয়া কিন্তু কম, মানে চিকন স্প্রিং, মানে বাংলা ভাষায় চিকন স্প্রিং। আর মনে করো এই দেখো, এটা মনে করো আটা স্প্রিং আমি আঁকলাম, তাহলে এটা কি মোটা স্প্রিং না, মোটা স্প্রিং, তাহলে এর এরিয়া কিন্তু বেশি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া কিন্তু আমরা কি বলতে পারি বলতো, বেশি বলতে পারি। এই যে স্প্রিং ধ্রুবকের মানটা আছে না, কে এর মান, এটা তোমার হচ্ছে ওই এরিয়ার উপরও ডিপেন্ড করে। কিন্তু এমসিকিউতে আসবে, এমসিকিউতে স্প্রিং এর এরিয়ার উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এটা মোটামুটি সমানুপাতিকভাবেই নির্ভর করে ক্ষেত্রফল, মানে মোটামুটি বলা হয় যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার স্প্রিং ধ্রুবকের মানটা নরমালি বেশি হয়। তাহলে মোটামুটি কে যেটা স্প্রিং ধ্রুবক সেটা হচ্ছে এরিয়ার সাথে সমানুপাতিক বলা যায়। যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার স্প্রিং ধ্রুবকের মানটা বেশি হয়, আর যে স্প্রিংটা চিকুন স্প্রিং তার স্প্রিং ধ্রুবকের মানটা কম হয়। বোঝা গেল ব্যাপারটা। 3 নাম্বার আরেকটা ব্যাপার হচ্ছে প্যাচ সংখ্যার উপর বা পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। স্প্রিং ধ্রুবকের ভ্যালুটা, স্প্রিং ধ্রুবক বা কে, সেটা হচ্ছে স্প্রিং এর পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা, কতগুলো পাক দেওয়া হচ্ছে সেই পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। এই স্প্রিং ধ্রুবক কে হচ্ছে মোটামুটি পাক সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক হয়, মানে পাক সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক হয়। তো এর মোটামুটি মনে রাখবা। তাহলে এই এন হচ্ছে আমার প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা, তাহলে এন হচ্ছে আমার প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা আমরা বলতে পারি। তাহলে প্যাচ সংখ্যা বা স্প্রিং এর পাক সংখ্যা আমরা বলতে পারি। বলো এটুকু বুঝতে পারছি কিনা, এটুকু আমরা বুঝতে পারলাম কিনা, এটা বলো। এইটুকু, আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকি এখান থেকে আরো কিছু জিনিসপাতি বলে দেওয়া যায়, আরো কিছু জিনিসপাতি এখান থেকে ব্যাখ্যা করা যায়। তো ব্যাখ্যাগুলো করি, খেয়াল করবা। এক্স্যাক্টলি এখানে দেখো এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স নামে একটা টার্ম আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স। তো খেয়াল করবা, মন দিয়ে দেখবা, এফ এস ইজ ইকুয়াল টু আমরা পেলাম আমাদের জীবনে মাইনাস কে অফ এক্স। হ্যাপি, ফাদার ইকুয়াল টু মাদার, এফ ইকুয়াল টু এম এ। তো লিখে নাও এফ ইকুয়াল টু এম এ, তো লিখলাম আমরা ফাদার ইকুয়াল টু মাদার, বা এফ ইকুয়াল টু এম এ লিখলাম আমরা এফ ইকুয়াল টু এম এ। হ্যাপি, ওকে। তারপরে খেয়াল করবা মাইনাস কে এক্স, তাহলে মাইনাস কে এক্স আমরা লিখতে পারি। এবার আমরা এখান থেকে কি করতে পারি, এম দিয়ে সব পক্ষে ভাগ করে দাও। তাহলে বাম পক্ষে আমরা এম দিয়ে ভাগ করি, তাহলে আমার থাকবে এ, আর ডান পক্ষে এম দিয়ে ভাগ করলে কে বাই এম থাকবে, কে বাই এম এক্স থাকবে। হ্যাপি। এবার দেখি এই এটাকে কি লেখা যায়, এই এটাকে কি লেখা যায় একটু আমরা দেখি। দেখো তোমরা পারবা, বুঝবা। ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা কি জানি বেগ কাকে বলে? বেগ আমরা কি জানি বেগ কাকে বলে? সময়ের সাথে সরণের পরিবর্তনকে বেগ বলে। তাহলে দেখো সময়ের সাথে সরণের পরিবর্তনকে ভেলোসিটি বা বেগ বলে। হ্যাপি। তাহলে সময়ের সাথে সরণের যে পরিবর্তন ডিএস তাকে ভেলোসিটি বা বেগ বলে। আচ্ছা বলো তো ত্বরণ কাকে বলে? ত্বরণ এ কাকে বলে? এ। সময়ের সাথে বেগের যে পরিবর্তন তাকে ত্বরণ বলে না? তাহলে সময়ের সাথে বেগের যে পরিবর্তন তাকে কিন্তু ত্বরণ বলে। তাহলে ডিভি বাই ডিটি, সময়ের সাথে বেগের যে পরিবর্তন তাকে কিন্তু আমার কি বলে? তাকে কিন্তু আমার ত্বরণ বলে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার এটাকে কি লেখা যায় একটু দেখো। আমি এই পাশ থেকে মুছলাম, আমি এই ব্যাপারটা এই পাশ থেকে একটু মুছলাম, খেয়াল করে দেখো, এই পাশ থেকে একটু মুছে ফেললাম। দেখো সেটা হচ্ছে যে আমরা বললাম যে এই যে ত্বরণ, সময়ের সাথে বেগের যে পরিবর্তন তাকে ত্বরণ বলে। সময়ের সাথে, তাহলে সময়ের সাথে বেগের যে পরিবর্তন তাকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগের যে পরিবর্তন, তাহলে খেয়াল করে দেখো সময়ের সাথে বেগের পরিবর্তন ডিভি বাই কি বলতো? ডিটি।
তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলে? ত্বরণ বলে। ত্বরণটা হচ্ছে আমার এ। ওকে, এবার কথা হচ্ছে এটাকে কি একটু দুষ্টামি করে এভাবে লেখা যায়? ডি ডিটি অফ এভাবে করে দুষ্টামি করে ভিটাকে একটু সামনে আগে লেখা যায়? অবশ্যই লেখা যায়। আবার খেয়াল করবা, এই ভি এর পরিবর্তে কি লেখা যায়? ডিএস বাই ডি লেখা যায়। এই যে দেখো, ভি এর পরিবর্তে ডিএস বাই ডিটি, এই যেখানে ডিএস বাই ডিটি লেখা আর কি, সময়ের সাথে সহনের পরিবর্তন। ডিএস বাই ডিটি লেখা যায়? ডিএস বাই ডিটি অবশ্যই লেখা যায়। ডিএস বাই ডিটি কিন্তু লেখা যায়, ডিএস বাই ডিটি কিন্তু লেখা যায়। তাহলে দেখো বেগের জায়গায় দেখো একটু মন দিয়ে, বাম পাশে আমার এ, আর এই ভেলোসিটির জায়গায় আমরা কিন্তু ডিএস বাই ডিটি কিন্তু লিখতে পারি। লিখলাম আমরা ডিএস বাই ডিটি ভেলোসিটির জায়গায়। এখন হচ্ছে ডিফারেন্সিয়েশন একটা ফরম্যাট আছে, ডি এর সাথে ডিএস গুণ করলে হবে হচ্ছে ডি স্কোয়ার এস। আচ্ছা, এস এখানে সরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, তো এখানে এক্স লেখো সরণকে। তা ডি এর সাথে ডি এক্স কে গুণ করলে ডি স্কোয়ার এক্স, আর ডিটি ডিটি গুণ করলে ডিটি স্কোয়ার হয় আর কি। ডি স্কোয়ার টি স্কোয়ার হয় না, ডিটি স্কোয়ার হয়, ডিফারেন্সিয়েশন একটা রুলস। তাহলে এর জায়গায় কি লেখা যায়? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা মনে রাখতে হবে। তাহলে এর জায়গায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লেখা যায়। তাহলে রিপ্লেস করে ফেলো, এই এর জায়গায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লিখে ফেলো। তাহলে খেয়াল করো ছোট্ট বন্ধুরা, এখানে এর জায়গায় আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লিখতে পারি, ইজ ইকুয়াল টু ডান পাশে আমার মাইনাস কে বাই এম, ডান পাশে আমার মাইনাস কে বাই এম ইন্টু এক্স আমরা লিখতে পারি। ওকে, ডান পাশে আমরা কে মাইনাস কে বাই এম ইন্টু এক্স আমরা লিখতে পারি। বুঝছো ব্যাপারটা? এখানে যে ইকুয়েশনটা তৈরি হয়েছে, এখানে যে সমীকরণটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলীয় সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এই ইকুয়েশনের তাৎপর্য হচ্ছে যদি কোনো বস্তুর গতি বা মোশন যদি এই ইকুয়েশনকে ফলো করে, তবে তুমি মাস্ট বি বলতে পারবা ওই বস্তুর গতিটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তাহলে এই সমীকরণটার নাম আছে, সেটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, বাংলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলীয় সমীকরণ। সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলীয় মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর কি, বুঝছো? ব্যবকলীয় পড়ো তো নেই, ব্যবকলন, ঠিক আছে, এখানে লেখা আছে ম্যাথ বইয়ে, ব্যবকলীয় ইকুয়েশন বা সমীকরণ বলা যায়। বলো বুঝতে পারছি কিনা? বলো বুঝতে পারছি কিনা? এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, ওটা দেখাই দিই। এই কে বাই এম আছে না, এই কে বাই এম এর পরিবর্তে যে কে বাই এম, এই কে বাই এম এর পরিবর্তে ওমেগা স্কোয়ারও লেখা যায়। কি করলাম? কে বাই এম এর পরিবর্তে ওমেগা স্কোয়ারও লেখা যায়। কে বাই এম এর পরিবর্তে ওমেগা স্কোয়ারও লেখা যায়। ভাইয়া এটা কোত্থেকে পাইলেন? ভাইয়া বলেন না ভাইয়া, কোত্থেকে পাইলেন? এটার প্রমাণটা একটু পর দেখাচ্ছি আমি, দেখাচ্ছি। এই কে বাই এম এর জায়গায় ওমেগা স্কোয়ারও লেখা যায়, এটার প্রমাণটা আমি দেখাচ্ছি। আগে বলো এইটুকু বুঝতে পারছো কিনা? আজকে নেটে একটু সমস্যা করতেছে না? বলো। ব্যবকলন মানে ডিফারেন্সিয়েশন, সমাকলন মানে হচ্ছে ইন্টিগ্রেশন। জেসমিন খান, অনেকদিন পর দেখতেছি তোমাকে। তাসলিম দান রাইসা রেগুলার ক্লাস করে, মেয়েটা অনেক ভালো। ওকে, আলকার বেগম, ওকে, একটু কি সামনে আগাবো? এখন সামনে আগালাম, তাহলে এবার একটু সামনে আগাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু দেখি যে স্পন্দকের লেখো, স্প্রিং এর লিখে নাও, স্প্রিং এর বড় করে হেডলাইন দিবা, একদম বড় করে, বিশাল বড় করে হেডলাইন দিবা। বলে দিই, হেডলাইন স্প্রিং এর বা সিম্পল হারমোনিক মোশনের, সরণ কমা বেগ ত্বরণ পর্যায়কালের রাশিমালা নির্ণয়। লেখো,
রাশিমালা নির্ণয়। ডিএক্স কিভাবে হলো? আসলে কি ওই যে ডিএস ছিল না, ডিএস বাই ডিটি ছিল না, তো সরণকে আমরা এখানে এক্স হিসেবে প্রকাশ করছি, সরণকে আমি এক্স হিসেবে প্রকাশ করছি, তাই ডিএক্স হয়েছে, আর কিছুই না। আচ্ছা, অনেক আসতে বলছি, লিখে দিব, লিখে দিই, অনেকে লিখে দিব। ওকে, তো দেখি আমরা মোটামুটি ছোট করে হেডলাইন দিই। স্পন্দক মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন যে করে, স্পন্দন গতি যে দেয়। স্পন্দকের লেখো সরণ কমা বেগ কমা ত্বরণ কমা পর্যায়কালের রাশিমালা। আচ্ছা, একটু দেখো, একটু মন দিয়ে, এটা একটু বড়, তো দেখো একটু ঠান্ডা মাথায় আমরা দেখবো, একদম ঠান্ডা মাথায়। স্পন্দকের সরণ, বেগ, ত্বরণ এবং পর্যায়কালের রাশিমালা। সবাই আসি আমরা? না, বলবো না। ওকে, তো এবার আমি লিখে দিচ্ছি। ওকে, স্পন্দক মানে হচ্ছে ওই যে স্প্রিং এর সামনে যে ইয়েটা আছে। আচ্ছা, দেখো একটু মন দিয়ে, তাহলে এই হচ্ছে আমাদের একটা স্প্রিং, সহজ আছে, একদম সহজ আছে। তাহলে এই হচ্ছে আমাদের স্প্রিং, খেয়াল করবা, এই হচ্ছে আমাদের স্প্রিং। ওকে, স্প্রিং এর মুক্ত প্রান্তে একটা ভর আছে, খুবই ভালো কথা, এই যে ভর, ওকে, এই যে ভর, যার ভর ভ্যালু হচ্ছে এম ভরের একটা বস্তু আছে। ওকে, আমরা শুরুতে এই স্প্রিংকে কোনো প্রকার বল দেই নেই, কোনো প্রকার বল প্রয়োগ করি নাই, তখন স্প্রিংটা যেই লেভেলে আছে এই লেভেলটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। আমরা যদি স্প্রিংকে কোনো প্রকার বল প্রয়োগ না করি তখন সে যেই লেভেলে থাকে, এই লেভেলটাকে বলা হয় সাম্যাবস্থা। মোটামুটি করে আমরা এই লেভেলটাকে কিন্তু সাম্যাবস্থা বলতে পারি। কোনো প্রকার বল প্রয়োগ না করলে স্প্রিংটা যেই লেভেলে থাকে সেই লেভেলটাকে সাম্যাবস্থা বলা যায়। আর সাম্যাবস্থায় এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাকে কিন্তু আমরা সাম্য বলতে পারি। আমরা এখনো কোনো প্রকার বল প্রয়োগ করি নাই, মানে টেনে লম্বাও করি নাই, আবার চাপ দিয়ে সংকুচিত করি নাই। এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করলাম, ভালো কথা। এবার আমরা কি করব? এবার আমরা স্প্রিংটাকে টেনে ধরে লম্বা করব। স্প্রিংটাকে আমরা সংকুচিত করতে পারতাম, ব্যাপার না, আমরা স্প্রিংটাকে টেনে ধরে লম্বা করব সাম্যের সাপেক্ষে। তাহলে সাম্যের সাপেক্ষে আমরা পরিচিত রাখি, টেনে ধরে লম্বা করব। এই দেখো, আমরা স্প্রিংটাকে লম্বা করে ফেললাম, স্প্রিংটাকে আমরা আটো প্যাচ দিই, লম্বা করে ফেললাম, এই জায়গায় আমরা আনলাম। তো একটা কথা আজীবন মনে রাখবা, সাম্যের সাপেক্ষে আমরা টেনে ধরে যতটা লম্বা করলাম, সাম্যের সাপেক্ষে আমরা টেনে ধরে যতটা লম্বা করলাম যেইটুকু পর্যন্ত, তাকে বলা হয় বিস্তার। তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার এ, বুঝছো? বিস্তার। তাহলে সাম্যের সাপেক্ষে আমরা টেনে ধরে যতটুকু লম্বা করলাম, সাম্যের সাপেক্ষে যতটুকু প্রসারিত করলাম, দ্যাট ইজ হচ্ছে আমার বিস্তার, রাইট? আচ্ছা, এবার আমরা যদি এটাকে ছেড়ে দিই, সেটা হচ্ছে বামে ডানে স্পন্দিত হতে থাকবে। তাহলে বামে ডানে স্পন্দিত হতে গেলে ভাইয়া সর্বোচ্চ বামে কতটুকু ঢুকবে? মনের মধ্যে প্রশ্ন জাগতেছে না? ঠিক আছে, বামে ডানে এইভাবে তো মুভমেন্ট করবে, ভাইয়া সর্বোচ্চ কতটুকু ভিতরে ঢুকবে? এটা কি প্রশ্ন জাগতেছে না? মনে রাখবা, সর্বোচ্চ যতটা ডানে গেছে না, সাম্য থেকে ঠিক ততটাই ভিতরে ঢুকে সে স্পন্দিত করতে থাকবে। এভাবে সে মোশন করতে থাকবে, এইটুকুর মধ্যে সে মোশন করতে থাকবে। মানে সাম্য থেকে তুমি যতটা লম্বা করছো, সাম্য থেকে ততটাই ভিতরে ঢুকবে, আবার সাম্য থেকে ততটাই ডানে যাবে, আবার সাম্য থেকে ততটাই ভিতরে ঢুকবে, আবার সাম্য থেকে ততটাই ডানে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার এই যে ডানে বামে মোশন করতেছে, হঠাৎ তুমি একটা স্ক্রিনশট তুললা, কি তুললা বলো তো? স্ক্রিনশট তুললা, ঠিক আছে, হঠাৎ। তাহলে এবার হ্যাঁ, সাম্যাবস্থা। এবার যখন তুমি স্ক্রিনশট তুললা, তখন তুমি দেখলা এই ব্লকটা এমন কোনো জায়গায় আছে, মানে যে কোনো মুহূর্তে, বুঝছো ব্যাপারটা? মানে এ তো বামে ডানে মোশন করতেছে, ফটাস করে স্ক্রিনশট তুললা। যখন তুমি স্ক্রিনশট তুললা, তুমি দেখলা সে এই জায়গায় আছে, এই ব্লকটা এই জায়গায় আছে, মানে সে তো ডানে বামে মোশন করতেছিল র্যান্ডমলি। স্ক্রিনশট তুললা মানে যে কোনো মুহূর্তে, তার গতিপথের যে কোনো মুহূর্তে সেই জায়গায় থাকতে পারে।
তাহলে সাম্য থেকে গতিপথের যে কোনো মুহূর্তে সে যে জায়গায় আছে, সাম্য থেকে সবসময় আমরা কিন্তু সাম্য থেকে দূরত্ব মাপবো। সাম্য থেকে গতিপথের যে কোনো সময় বস্তু যেখানে আছে, ধরলাম টি সময় বস্তু এই জায়গায় আছে, তাকে আমরা বলি হচ্ছে এক্স। টি সময়ে স্মরণ, হঠাৎ করে যে কোনো মুহূর্তে স্মরণ, যে কোনো মুহূর্তে স্মরণকে আমরা এক্স বলি, যে কোনো মুহূর্তে স্মরণকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার আমরা বা টি সময় স্মরণ বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু দেখতে চাই, সেটা হচ্ছে যে এক্স এর সাথে তুমি এফ এর একটা সম্পর্ক জানো, সবই জানো তুমি, অ্যাকচুয়ালি সবই জানো। এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু বলতে পারি, যেহেতু এটা সিম্পল হারমোনিক মোশন দিচ্ছে, ডানে বামে মোশন দিচ্ছে, সিম্পল হারমোনিক মোশনের জন্য বলা যায় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কি বলতো, প্লাস ডেল কিন্তু বলে দেওয়া যায় ফর্মুলা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল বলে দেওয়া যায়। এবার কথা হচ্ছে আমরা এবার কি করব, উভয় পক্ষে বামে ডানে আমরা ডিফারেন্সিয়েশন করব সময়ের সাপেক্ষে। তাহলে বাম পক্ষে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলো, তাহলে পাওয়া হচ্ছে ডিএক্স বাই ডিটি। আবার ডান পক্ষেও সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো, পাওয়া হচ্ছে ডিডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ডেলটা তুমি পাবা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বামে ডানে দুই পক্ষে আমরা অন্তরীকরণ করলাম সময়ের সাপেক্ষে। লাভ কি এতে? লাভ হচ্ছে দেখো তো, ডিএক্স বাই ডিটি সমান কি লেখা যায়, সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তন, সময়ের সাথে স্মরণের পরিবর্তন। তাহলে সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বাংলায় কি বলে, বাংলায় ভেলোসিটি বা বেগ বলে। তাহলে সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে বাংলায় ভেলোসিটি বা বেগ বলে। লিখলাম আমরা বেগ, সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনকে বাংলায় ভেলোসিটি বলে, ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি করতে পারি, এই জায়গাটায় কি করতে পারি, এই জায়গায় একটু খেয়াল করে দেখবা মন দিয়ে, এই জায়গায় আমরা অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব। দেখো, চিন্তা করো, খুব ঠান্ডা মাথায় দেখবা, এ হচ্ছে বিস্তার কনস্ট্যান্ট, এটাকে আমরা বামে লিখবো, বিস্তারটাকে আমরা বামে লিখবো। লিখলাম এই যেহেতু কনস্ট্যান্ট, এই যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এটাকে আমরা বামে আনবো। তাহলে এই দেখো, এটাকে আমরা এই জায়গায় লিখে ফেললাম, এটাকে কিন্তু আমরা একেবারে বামে লিখে ফেললাম। এবার সাইনকে অন্তরীকরণ করলে, এখানে দেখো সাইন কিছু একটা আছে, সাইন কিছু একটা আছে, তো সাইন কিছু একটাকে অন্তরীকরণ করলে অ্যান্সার হয় কস ওই কিছু একটাই, অ্যান্সার হয় কস ওই কিছু একটাই ওমেগা টি প্লাস ডেল। তারপরে ছোট্ট একটা কাজ করতে হয়, একেবারে ছোট্ট কাজ। ছোট্ট কাজটা হচ্ছে টাইমের যে সহগ, টাইমের যে সহগ, টাইমের সাথে যে গুণ আছে তাকে সামনে গুণ করতে হয়, তাকে সামনে গুণ করতে হয়, এটা হচ্ছে নিয়ম, ডিফারেন্সিয়েশনের নিয়ম। তাহলে ওমেগাকে আমরা সামনে গুণ করলাম কেন, কারণ টাইমের যে সহগ সেই সহগটাকে সামনে গুণ করতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো এটাকে একটা ইকুয়েশন হিসেবে তুমি বক্স করতে পারো, এটাকে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ হিসেবে তুমি বক্স করতে পারো, এটাকে তুমি একটা সমীকরণ হিসেবে বক্স করতে পারো, করে ফেলো, বক্স করে ফেলো। এটাকে একটা ইকুয়েশন হিসেবে বক্স তুমি করতে পারো এবং বলতে পারো যে সময়ের সাথে বেগের সমীকরণ কিন্তু এটাকে বলা যায়, সময়ের সাথে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাকে চেইন রুল বলে, এটাকে চেইন রুল বলে, ডিফারেন্সিয়েশন এটাকে বলা হয় চেইন রুল। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বুঝতে পারছো। এবং এটাকে তুমি চাইলে 1 নম্বর সমীকরণ দিতে পারো, 1 নম্বর সমীকরণ দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার একটু সামনে যাই, একটু সামনে। আচ্ছা, খেয়াল করবা তো, এখানে কিন্তু একটা ত্বরণ কাজ করবে, মনে আছে প্রত্যয়নী বল কাজ করতেছিল, প্রত্যয়নী বল স্মরণের বিপরীতে ত্বরণ কাজ করে। এই যে স্মরণের বিপরীতে কিন্তু ত্বরণ কাজ করে, লিখলাম আমরা। তাহলে স্মরণের বিপরীতে কিন্তু ত্বরণ কাজ করে, এ কাজ করে, বুঝছো ব্যাপারটা? আর এর বেগ বা ভ্যালোসিটি হচ্ছে ভি, এই স্পন্দকের বেগ টি সময় বেগ হচ্ছে এর ভ্যালোসিটি, এই যে স্পন্দকের ভ্যালোসিটি হচ্ছে ভি, এই ভিটা হচ্ছে আমার বেগ। আর এই ত্বরণটা কিন্তু সবসময় স্মরণ বা এক্স এর বিপরীতে কাজ করবে। আচ্ছা, এনিওয়ে, এবার আমরা এই সমীকরণটাকে আরো একবার অন্তরীকরণ করব, 2 নম্বর সমীকরণকে। 2 নম্বর সমীকরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, উভয় পাশে অন্তরীকরণ করি। তাহলে আমরা এখন দেখো বামে ডানে উভয় পক্ষে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু, ডান পক্ষেও করব, ডিডিটি অফ খেয়াল করবা এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এমন কিছু, বুঝছো? তাহলে আমরা কি করলাম, বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষে অন্তরীকরণ করলাম। এতে লাভটা কি? লাভটা হচ্ছে ডিভি বাই ডিটি, এটা মানে কি ত্বরণ না, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, ডিভি বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। তো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, এ বলে, লিখলাম আমরা এ।
এবার আমরা এই পুরাটাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। ফার্স্ট অফ অল এখানে আমার এ ওমেগা আছে, এ ওমেগা। তো এ ওমেগা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এ ওমেগা খেয়াল করে দেখবা, এ ওমেগা হচ্ছে আমার কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করা যায় না, তাই আমরা কনস্ট্যান্টকে সামনে বামে বসাই দিব, তাহলে এই যে কনস্ট্যান্ট এ ওমেগা, এটাকে ডিফারেন্সিয়েশন করা যায় না, সামনে বামে বসাই দিলাম, কনস্ট্যান্টকে সামনে বামে বসাই দিলাম। তাহলে কনস্ট্যান্টকে মুছে দাও, এটাকে সামনে বামে চোখ বন্ধ করে বসাই দিলাম, কনস্ট্যান্টকে সামনে বামে বসাই দিলাম, এই যে সামনে বামে বসাই দিলাম বাম দিকে। ওকে, এবার দেখবা কস কিছু একটাকে আমরা অন্তরীকরণ করতেছি। তাহলে কস কিছু একটাকে অন্তরীকরণ করতেছি, তাহলে কস কিছু একটাকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন ওই কিছু একটাই, ফর্মুলা। তাহলে মাইনাসটা আগে দিয়ে দিই, এই যে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস সাইন ওই কিছু একটাই, যা আছে হুবহুতা ওই কিছু একটাই। তারপরে একটা ছোট্ট কাজ করতে হয়, সেই ছোট্ট কাজটা হচ্ছে টি এর যে সহগ, সেই টি এর সহগকে সামনে গুণ করতে হয়। তো এখানে টি এর সহগকে ওমেগা, এই টি এর সহগটাকে সামনে গুণ করতে হয়, যে সামনে গুণ করতে ওমেগা গুণ করলে কি হবে, ওমেগা স্কোয়ার হবে। তো এটাও একটা ইকুয়েশন, এটাকেও বক্স করো। এটাকে বলা হয় যে সময়ের সাপেক্ষে ত্বরণের সমীকরণ, এটাকে বলা হয় সময়ের সাপেক্ষে ত্বরণের সমীকরণ। লিখে নিও, কারণ এই ত্বরণটা বের করতে গেলে আমার টাইমের মান জানা থাকা লাগবে। যদি আমরা টাইমের মান জানতে পারি তখন আমরা ত্বরণ বের করতে পারবো। তাই এই সমীকরণটার নাম হচ্ছে সময়ের সাপেক্ষে ত্বরণের সমীকরণ। সিমিলারলি এটা হচ্ছে আমার সময়ের সাপেক্ষে বেগের সমীকরণ। কেন? কারণ টাইমের মান জানা থাকলে বেগের মানটা আমরা বের করতে পারবো। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এবার থ্যাংক ইউ। তাহলে এবার আমরা এইটুকু বুঝতে পারলাম। এবার একটু আগে দেখো, একটু মন দিয়ে একটু খেয়াল করে দেখো তো, এখানে আমরা এ ইজ ইকুয়াল টু মাইনাসটা লিখলাম, ওমেগা স্কোয়ারও লিখলাম। দেখো তো, এটা একটা পাল্টায় লেখা যায় না? এটা একটু এ ওমেগা স্কোয়ার লিখলাম, পাল্টায় ওমেগা স্কোয়ার এ লেখা যায়। এটা একটু পাল্টায় লিখলাম। ওকে, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল। দেখো তো ছোট্ট বন্ধুরা, এই জিনিসটা কি কোনো জীবনেও কোনোদিন দেখছো? দেখো তো, কোনো জীবনেও কি এর সাথে দেখা হয়েছে তোমার? এটা কোনো জীবনেও দেখছো? এ সাইন ওমেগা টি প্লাস ডেল দেখছো তো? এই যে এটা সমান কি, এক্স। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো? এক্স লিখতে পারি। তাহলে ফাইনালি আমরা ফর্মুলা যেটা পেলাম, এ ইজ ইকুয়াল টু পাবো মাইনাস ওমেগা স্কোয়ার, আর এই পুরা হাবিজাবির পরিবর্তে এক্স লেখা যায়। তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ত্বরণের, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি তুমি এক্স এর মান জানতে পারো তাহলে ত্বরণের মানটা জানতে পারবা। এটাকে বলা হয় সরণের সাপেক্ষে ত্বরণের সমীকরণ। এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট সমীকরণ। এটাকে বলা হয় সরণের সাপেক্ষে ত্বরণের সমীকরণ। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সরণের সাপেক্ষে ত্বরণের সমীকরণ কিন্তু আমরা এখানে বলতে পারবো। এটাকে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা এখান থেকে আরো একটু আগাবো। হ্যাঁ, এখান থেকে আমরা আরো কিছু জিনিসপাতি আগাবো। হ্যাঁ, তো একটু আগানোর চেষ্টা করি। দেখো একটু মন দিয়ে। আচ্ছা, এখান থেকে কি আরেকটা কথা লেখা যায়? এখান থেকে দেখো হয়ে কিন্তু গেছে। এখান থেকে আরেকটা কথা হচ্ছে লেখা যায়, এ মানে আবার কি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার না? এ মানে, তাহলে এ মানে কিন্তু আবার ডি স্কোয়ার এক্স বাই কি বলতো, বাই ডিটি স্কোয়ার লেখা যায়। ওই যে একটু আগে দেখাইছিলাম, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। সময়ের সাপেক্ষে সরণকে ডাবল বার ডিফারেন্সিয়েট করতে হয়, এর জায়গায় লিখছি। আর ডানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্রমাণ হয়ে গেছে। দেখো তো, প্রমাণ হয়ে গেছে। দেখো তো, এই যে এটা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে। প্রমাণ কি হয়েছে? দেখছো, এর জায়গায় আমরা কি করছি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, আর যা আছে ডান পক্ষে তাই লিখছি। আবার আমরা আগে প্রমাণ করছিলাম, আগে কি প্রমাণ করছিলাম, আগে খেয়াল করো একটু মন দিয়ে। আগে আমরা কি প্রমাণ করছিলাম? আগে আমরা প্রমাণ করছিলাম যে ওই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো, মাইনাস কে বাই এম এক্স। মনে পড়ে? এটা কিন্তু আগে প্রমাণ করছিলাম। আগে এই যে এইটুকু পর্যন্ত আমরা আনছিলাম, এইটুকু পর্যন্ত, বুঝছো? তাহলে এইটাকে দাও হচ্ছে তোমার, এটাকে তুমি দাও হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এটাকে দাও হচ্ছে তুমি 3 নাম্বার সমীকরণ। এবার দেখো তো, 2 এবং 3 নাম্বার সমীকরণের বাম পক্ষ সেম না? বাম পক্ষ সেম। যদি 2 এবং 3 নাম্বার সমীকরণের বাম পক্ষ সেম হয়, অবশ্যই ডান পক্ষ সেম হতে বাধ্য।
অবশ্যই। তাহলে 2 এর ডান পক্ষ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর 3 এর ডান পক্ষ হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এবার কাটাকাটি করবা, মাইনাস মাইনাস কাটা, মাইনাস মাইনাস কাটা, এক্স এক্স কাটা, এক্স এক্স কাটা, এই তো হয়ে গেল ওমেগা স্কয়ার সমান কে বাই এম হয়ে গেল। এই হচ্ছে ফর্মুলা, ওমেগা স্কয়ার সমান কে বাই এম। ফর্মুলা বক্স করে রাখো, ওমেগা স্কয়ার সমান কে বাই এম। কে মানে স্প্রিং ধ্রুবক, এম মানে হচ্ছে বস্তুর ভর। এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার আমরা 1 নাম্বার ইকুয়েশন নিয়ে আরেকটু খেলা করব। এবার আমরা 1 নাম্বার ইকুয়েশন নিয়ে আরেকটু খেলা করব। 1 নাম্বার ইকুয়েশন নিয়ে একটু খেলা করি, 1 নাম্বার ইকুয়েশন নিয়ে একটু খেলাধুলা করি। এবার আমরা মুছে ফেললাম তো, আচ্ছা সমস্যা নেই, মুখস্থ আছে আমার। তো 1 নাম্বার ইকুয়েশন একটু খেলাধুলা করি। 1 নাম্বার ইকুয়েশন তো খেয়াল করো, 1 নাম্বার ইকুয়েশনটা। তাহলে 1 নাম্বার ইকুয়েশনে দেখছিলাম, 1 নাম্বার ইকুয়েশনে কি দেখছিলাম, কি জানি ছিল, v ইজ ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল, cos ওমেগা টি প্লাস ডেল লেখা যায়, অবশ্যই লেখা যায়। 1 নাম্বার ইকুয়েশন দেখছিলাম, এটা মুছে ফেললাম। ছোটবেলায় আমরা পড়ছিলাম, ছোটবেলায় হচ্ছে না, বুধবার হওয়ার কথা ছিল। আচ্ছা, ছোটবেলায় আমরা দেখছিলাম সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো, 1। ছোটবেলায় পড়ছিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, খেয়াল করো তো ছোট্ট বন্ধুরা, cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। এখান থেকে লিখতে পারবো cos থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। ইয়েস অর নো? ইয়েস। এবার আমরা তাহলে cos অ্যাঙ্গেল ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল। তাহলে এখানে cos একটা অ্যাঙ্গেল আছে না, তাহলে খেয়াল করবা বাম পক্ষে আমার v আর ডান পক্ষে হচ্ছে খেয়াল করবা a ওমেগা। দেখো cos সামথিং কে লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিং, 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিং, 1 মাইনাস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে cos সামথিং কে লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিং। আচ্ছা, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিং। ওকে, তাহলে এবার এখান থেকে খেয়াল করবা v ইজ ইকুয়াল টু a ওমেগা রুট ওভার এখন দেখবা 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিং না। এটাকে আবার কিছু লেখা যায় কি না, এটাকে একটু আগে দেখেছিলাম x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল, মুখস্থ লিখছিলাম। এখান থেকে কি লেখা যায়, x বাই a, মানে এটাকে বাম পাশে আনলে কি লেখা যায়, x বাই a ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস ডেল লেখা যায়। দেখো যে এটাকে ডানে পাঠাতো, তাহলে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। এটাকে নিচে পাঠালাম, তাহলে x বাই a ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস ডেল লেখা যায়। তো দেখো তো এটুকু লেখা যায় কিনা, লেখা যায়। যে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি লেখা যেত। তারপর কি করলাম, এটাকে বামে পাঠালাম, তাহলে এ ভাগে চলে যাবে। এবার দুই পক্ষে স্কয়ার করো, দুই পক্ষে ডানে স্কয়ার করলে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, বামে স্কয়ার করলে এক্স স্কয়ার বাই এ স্কয়ার না, অবশ্যই। তাহলে এটার পরিবর্তে এক্স স্কয়ার বাই এ স্কয়ার লেখা আছে। তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার বাই কি বলতো, এক্স স্কয়ার বাই এ স্কয়ার লেখা যায়। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে হচ্ছে আমাদের v ইজ ইকুয়াল টু a ওমেগা, এখান থেকে a স্কয়ার তুমি লসাগু নাও, তাহলে a স্কয়ার লসাগু নিলে আমার থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার উপর নিচে উভয় পক্ষে তুমি রুট করো। তাহলে খেয়াল করো মন দিয়ে, এখান থেকে আমার থাকবে v ইকুয়াল টু বামে আমার a ওমেগা, উপরেও রুট করবা নিচেও রুট করবা। তাহলে উপরে রুট করলে আমার থাকবে হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর নিচে রুট করলে থাকবে রুট a স্কয়ারে কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে নর্মালি a। তারপরে a কাটো, এখান থেকে a আর এখান থেকে a হচ্ছে কাটো। তাহলে a কাটলে ওমেগা ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে v ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। লিখে নাও a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো v ইকুয়াল টু ওমেগা রুট ওভার, এখান থেকে a কাটো, এখান থেকে আমার থাকবে হচ্ছে এই পাশ থেকে লিখি, যেখান থেকে a কাটো, তাহলে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে v ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। মনে আছে সেই ছোটবেলার সূত্র? তো এই হচ্ছে আমাদের ফর্মুলা।
খুবই খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, বক্স করো। আমরা যদি এক্স এর মান জানতে পারি আমরা কিন্তু ভি এর মানটা জানতে পারবো। এক্স এর মান, তাহলে সরণের সাপেক্ষে বেগের ইকুয়েশন বলা যায়। আমরা যদি কখনো এক্স এর মান জানতে পারি আমরা খুব সহজেই কিন্তু ভেলোসিটি বা বেগের মানটা জানতে পারবো। তাহলে এক্স এর সাথে ভেলোসিটির সম্পর্ক কিন্তু আমরা বলতে পারি এখানে। বোঝা গেল ব্যাপারটা? আর এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা লিখছিলাম আমরা ত্বরণের ফর্মুলা, এই জায়গায় লিখি a = -ω²x। এটা কিন্তু আমার এক্স এর সাথে ত্বরণের ফর্মুলা বা সম্পর্ক আমরা বলতে পারি, এক্স এর সাথে ত্বরণের সম্পর্ক। বোঝা গেল? খুব খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলা দুইটা কিন্তু, যেমন জানো যারা পড়াশোনা করো অ্যাকচুয়ালি। এই হচ্ছে গেল। হ্যাঁ, বুঝতে পারতেছো? থার্ড লাইনটা বুঝে দিব। থার্ড লাইন 1 2 3, থার্ড লাইন এটা কিভাবে আসলো? আচ্ছা, এটা তো তুমি বুঝছো, x/a = sin, যে x = a sin ω t + d। এবার দুই পক্ষে স্কয়ার করছি, বাম পক্ষে স্কয়ার করলে x²/a² আর ডান পক্ষে স্কয়ার করলে sin a²। এবার sin a² ω t + d এর জায়গায় এটা লিখছি x²/a², তারপর জাস্ট লসাগু করছি। বুঝতে পারছো না ব্যাপারটা? বুঝতে পারছো ব্যাপারটা? বলো, বুঝতে পারছি কিনা বলো? আমরা কিন্তু বুঝতে পারলাম। আচ্ছা, এবার এখান থেকে আরো কিছু ব্যাপার এখান থেকে করা যায়, আরো কিছু ব্যাপার দেখো একটু মন দিয়ে। সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যা যা পেলাম বক্স করতেছি, কিন্তু যা যা আমাদের ইম্পর্টেন্ট জিনিসপাতি বক্স করতেছি। এখান থেকে আমরা ভি এবং এ পাইছি, এই যে আমাদের জীবনে আমরা যাদেরকে ইম্পর্টেন্ট তাদেরকে বক্স করে রাখতেছি, ভি এবং এ। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম যে ω² = k/m। ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, = k/m। ওকে, তো এখান থেকে দেখো তো কি করা যায়। এখান থেকে ওমেগা = √k/m লেখা যায়, √k/m আমরা লিখতে পারবো। এটা একটা ফর্মুলা, ওমেগার ফর্মুলা। ওমেগা সমান √k/m। বক্স করো। হ্যাঁ, আমি আর বক্স করলাম না। আমি তো ω²টা বক্স করছি, তাহলে বক্স করতে পারো। ওমেগা = √k/m। ওমেগা মানে কি? ওমেগা মানে 2π/T না? ওমেগা মানে কিন্তু 2π/T বলা যায়, √m/k বলা যায়, √k/m বলা যায়, √k/m কিন্তু বলে দেওয়া যায়। এবার দুই পক্ষে উল্টায় দাও, তাহলে বাম পক্ষে উল্টালে আমার থাকবে T/2π, আর ডান পক্ষে উল্টালে আমার থাকবে হচ্ছে √m/k, যেখানে T মানে কিন্তু আমার স্পন্দনকাল বা পর্যায়কাল, বা এটাকে আমরা বলতে পারি আবর্তনকাল বলা দরকার নেই, পর্যায়কাল বা স্পন্দনকাল। স্পন্দনকাল। তাহলে এখান থেকে আমরা T = পাবো, T = পর্যায়কাল = 2π হচ্ছে m/k। লিখে নাও, 2π √m/k লিখে নাও। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে T = 2π √m/k, যেখানে m মানে কিন্তু ব্লকের ভর। এই ব্লকটার ভর হচ্ছে আমার m। এই ব্লকটা বা এই তোমার বস্তুটা, যে ব্লকটা আমার স্প্রিং এর কিনারায় লাগানো, এই ব্লকটার ভর হচ্ছে আমার m। টি মানে হচ্ছে আমার আবর্তন পর্যায়কাল। মানে বুঝো, পর্যায়কাল মানে হচ্ছে তুমি এটাকে টেনে লম্বা করলা, ছেড়ে দেওয়ার পর সে বামে গিয়ে আবার এই পয়েন্টে ফেরত আসতে তার কতটুকু টাইম লাগবে, সেই টাইমটা বের করবো আমরা এই ফর্মুলা দিয়ে। মানে তুমি এখান থেকে ব্লকটাকে ছাড়বা, সে তো বামে ডানে মোশন করতে থাকবে। তাহলে সে একবার স্পন্দিত হয়ে এখানে ফেরত আসতে তার কি পরিমাণ সময় লাগতেছে, একবার পূর্ণ স্পন্দন দিতে, একবার পূর্ণ স্পন্দিত হতে তার কতটুকু সময় লাগতেছে, দ্যাট ইজ আমার টি। এভাবে বের করা যায়। আর এই ফর্মুলা অ্যাপ্লাই করার সময় আমরা ধরে নিই যে আমাদের যে এখানে স্প্রিংটা ব্যবহার করা হচ্ছে সেই স্প্রিংটার ভর নেই, স্প্রিং এর মাস নেই, মাসলেস স্প্রিং আমরা বলতে পারি। আমি কিন্তু এখানে স্প্রিং এর ভর বিবেচনা করি না, স্প্রিং এর ভর বিবেচনা করা হয় না, এই জায়গাটায়। বোঝা গেল ব্যাপারটা? স্প্রিং এর ভর বিবেচনা হয় না। আচ্ছা, যদি স্প্রিং এর ভর থাকতো, বাই চান্স যদি দিয়ে দেয়, আসবে না কখনো, তাও যদি স্প্রিং এর ভর দিয়ে দেয়, আমি ধরলাম যে আমাদের এই পুরো স্প্রিংটার ভর দেওয়া আছে বড় হাতের M, পুরো স্প্রিং এর ভর আমার দেওয়া আছে বড় হাতের M। তো সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে কিরকম? সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে হচ্ছে T = জাস্ট এই জায়গায় হচ্ছে একটা জিনিস যুক্ত হবে, একটা ফ্যাক্টর যুক্ত হবে। তাহলে T = 2π, প্রমাণ লাগবে না, আসবে না কখনো, আসলে যদি আসে আর কি বুয়েটে কখনো,
তাহলে টি ইজ ইকুয়াল টু রুট ওভার স্মল এম মানে তো ব্লকের ভর, এই ব্লকের ভর, স্মল এম মানে ব্লকের ভর, প্লাস দিতে হয়, প্লাস দিয়ে এই ইফেক্টিভ মাসটা আর কি যোগ করতে হয়। ইফেক্টিভ মাস একটু চেক করে নিই, ইফেক্টিভ মাসটা যোগ করতে হয়। সেই ইফেক্টিভ মাসটা হচ্ছে m/3, এই যে বড় হাতের m/3, তাহলে বড় হাতের m/3 আর কি, কেন m/3 লাগবে না আমাদের প্রমাণটা, ডিভাইড বাই কে, জাস্ট এর সাথে প্লাস করতে হয় বড় হাতের m/3 প্লাস হচ্ছে কে, যেখানে বড় হাতের m মানে কি বলতো স্প্রিং এর নিজস্ব ভর। যদি স্প্রিং এর ভর আমরা বিবেচনা করি তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা স্প্রিং এর ভর বিবেচনা করি না, তখন আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করি। ঠিক আছে, স্মল এম মানে কিন্তু মোটাও স্প্রিং এর ভর না, স্মল এম মানে হচ্ছে তোমার এই ব্লকটার ভর। ঠিক আছে, স্প্রিং এর ভর বলে কিছু নাই, বোঝা গেল ব্যাপারটা এখানে এই ফর্মুলায়। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন যে ভাইয়া বলো তো তোমরা যে স্প্রিং এর এই পর্যায়কাল সেটা কি বিস্তারের উপর ডিপেন্ড করে, মানে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে? এর ভ্যালু যদি বেশি হয় পর্যায়কাল বেশি হবে না কম হবে? আর এর ভ্যালু যদি কম হয় পর্যায়কাল বেশি হবে না কম হবে? বলো কমেন্টে জানাও। এর ভ্যালু বেশি হলে পর্যায়কাল বেশি হবে না কম হবে? এর ভ্যালু বেশি হলে বলো, এর ভ্যালু বেশি মানে বিস্তার বড় হাতের এ মানে বিস্তারের ভ্যালু আমি যদি আরো বেশি জোরে টানতাম পর্যায়কাল বেশি হতো না কম হতো? বলো কমেন্টে জানাও। বলো বলো বড় হাতের এ বেশি হলে বিস্তার বেশি হতো না কম হতো? বলো সরি, বড় হাতের এ বেশি হলে মানে বিস্তার বেশি হলে পর্যায়কাল বেশি হবে না কম হবে? বলো বিস্তার বেশি হলে পর্যায়কাল বেশি হবে না কম হবে? বলো আবর্তনকাল বা ওই স্পন্দনকাল বেশি হবে না কম হবে? বলো পূজা দাদা বলছো বেশি, সাদিয়া বলছো বেশি, লাভলি মাহবুব বলছো বেশি, মমনিলয় বলছো বেশি, বেশি হবে। অসাধারণ এ বেশি হলে বিস্তার বেশি হবে, রাইট, কারণ সমানুপাতিক। এ বেশি হলে বিস্তার, আমি বলতেছি এ বেশি হলে বিস্তার বেশি হলে আবর্তনকাল বেশি হবে কিনা? বেশি হবে। ওকে আমরা মানুষরা আসলে চোখ থেকেও অন্ধ। ব্যাপারটা কেন বললাম দেখো তো, পর্যায়কালের এই সূত্রের মধ্যে কি কোথাও বড় হাতের এ আছে? না। এই ফর্মুলার মধ্যে কি কোথাও বড় হাতের এ আছে? না। কে মানে স্প্রিং ধ্রুবক, যেটা স্প্রিং এর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। স্প্রিং এর ম্যাটেরিয়ালটা কেমন হবে তার উপর ডিপেন্ড করে। তাহলে স্প্রিং এর ম্যাটেরিয়াল কেমন হবে তার উপর ডিপেন্ড করে কে? তাহলে এই টিটা ডিপেন্ড করবে হচ্ছে স্প্রিং এর ম্যাটেরিয়ালের উপরে। আর এম মানে হচ্ছে ভর, স্পন্দকের ভর, এই যে ভরটা, এই ভরটার ভ্যালু কত হবে তার উপর আসলে টিটা নির্ভর করে। এই ভরের ভ্যালু যদি বেশি হয় তাহলে টি এর ভ্যালু বেশি হবে, সমানুপাতিক। আর এই ভরের ভ্যালু যদি কম হয়, এই বস্তুটার ভর, তাহলে টি এর ভ্যালু কম হবে, সমানুপাতিক। তাই এখানে কোথাও কি তোমার বিস্তার লেখা আছে? কোথাও কি এই সূত্রের মধ্যে কোথাও কি বিস্তার বড় হাতের এ আছে? নাই। তো এখান থেকে বলা যায় যে বিস্তারের উপর কিন্তু আমার পর্যায়কাল নির্ভর করে না। তাহলে বিস্তারের উপর এর উপর নির্ভর করে না, তাহলে পর্যায়কাল বিস্তারের উপর নির্ভর করে না। লিখে নাও লাইনটা, এটা কিন্তু এমসিকিউতে আসছিল ঢাকা বোর্ডে। ঢাকা বোর্ডের একটা এমসিকিউ কিন্তু এটা অ্যাকচুয়ালি, বুঝছো, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। বিস্তারের উপর নির্ভর করে না। আমি দেখছি হিমেল দেখছি আর আরেকজন মণি মানসুরা, ও সঠিক কথা দিছিল। ওটা তো আমি অনেকদিন দেখি না। নদীও দেখছিলাম, নদী তোমার কথা দেখছিলাম। ওকে ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আমরা কি বলতো চোখ থেকে অন্ধ, ঠিক না? কিন্তু এরকম চোখ থেকে অন্ধ হওয়া যাবে না। ওকে, চোখ থেকেও কিন্তু আমাদের হওয়া যাবে না, অন্ধ হওয়া যাবে না। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে গ্রাফ দেখবো কয়েকটা। আমাদের এই চ্যাপ্টারে অনেক গ্রাফ আছে, আমরা তো গ্রাফ শুরুই করি নাই। তো কয়েকটা গ্রাফ আমরা আঁকা দেখবো, GRAPH গ্রাফ আমরা আঁকা দেখবো। আচ্ছা দেখো, আমাদের গ্রাফগুলার হচ্ছে প্লটিংটা তো দেখাই। নুসাইবা ভালো ছিল। ওকে, তো আমরা একটু গ্রাফ দেখবো এখন। তো গ্রাফটা আমরা দেখার চেষ্টা করি। আমাদের এরকম আসবে, 3 ধরনের গ্রাফ আসতে পারে এখান থেকে, মানে এই টপিকটা থেকে। ওয়াই অক্ষে মনে করো আমাদের দেওয়া আছে টি, ওয়াই অক্ষে দেওয়া আছে টি, এক্স অক্ষে মনে করো আমার দেওয়া হচ্ছে এম, এক্স অক্ষে আমার দেওয়া হচ্ছে এম।
ভর আর কি, বস্তুর ভর। এক্স অক্ষে আমার দেওয়া আছে এম, এটা গ্রাফ, টি বনাম এম গ্রাফ। বলো গ্রাফটা কেমন হবে? স্ট্রেট লাইন নাকি বৃত্তের মতন? বলো গ্রাফটা কেমন হবে? আচ্ছা আগে একটু আগে প্রশ্ন না করি, একটু আগাই দিই। টি বনাম এম গ্রাফ, এই গ্রাফটা আঁকবো কিভাবে, ড্র করবো কিভাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। টি বনাম এম গ্রাফ, তো ড্র করি, আস্তে আস্তে করে ড্র করি। ফার্স্ট অফ অল আমরা জানি টি ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার কি বলতো, রুট ওভার এম বাই হচ্ছে কে বলা যায়। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তো এখানে তো 2 পাই তো কনস্ট্যান্ট, 2 পাই, আর কে মানে স্প্রিং ধ্রুবক, সেটাও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো টি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে রুট ওভারের সমানুপাতিক, রাইট? আচ্ছা দেখো তো, শুধু টি আছে আমার কোন অক্ষে? ওয়াই অক্ষে। তাহলে শুধুমাত্র টি, খেয়াল করে দেখো একটু মন দিয়ে, শুধুমাত্র টি আমার আছে হচ্ছে ওয়াই অক্ষে, অনলি টি, শুধুমাত্র টি আমার আছে হচ্ছে ওয়াই অক্ষে। তাহলে শুধুমাত্র টি আমার আছে ওয়াই অক্ষে, লিখলাম আমরা ওয়াই, লিখলাম আমরা ওয়াই ইজ প্রপোর্শনাল টু, খেয়াল করবা, শুধুমাত্র এম আমার আছে এক্স অক্ষে, শুধুমাত্র এম, শুধুমাত্র এম, রুট ওভার এম কিন্তু না। তাহলে শুধুমাত্র এম আমার আছে হচ্ছে তোমার এক্স অক্ষে, শুধুমাত্র এম। তা দেখো তো রুট ওভার এক্স না ব্যাপারটা, তাহলে ব্যাপারটা রুট ওভার এক্স। ওকে ওকে, এবার গ্রাফটা কেমন হবে বলো? এবার আমি দুই পক্ষে স্কোয়ার করলাম রুটটাকে ক্যান্সেল করার জন্য, তাহলে বামে হলে হবে ওয়াই স্কোয়ার, আর ডানে স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটাকাটি গিয়ে এক্স থাকবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, সরি ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম না? ব্যাপারটা ওয়াই স্কোয়ার সমানুপাতিক উঠে একটা ইকুয়াল দিই, একটা কনস্ট্যান্ট দিই, একটা কনস্ট্যান্ট কে দিলাম, এক্স, আর কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা কি এমন কিছু বলতে পারি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই কনস্ট্যান্টের জায়গায় আমরা জাস্ট ইকুয়েশন মিলানোর জন্য কি এটা বলতে পারি 4a ইন্টু এক্স বলা যায়, এক্স বলা যায়। বলো তো এটা কার সমীকরণ? বলো বলো এটা কার সমীকরণ? এখানে আমি যেটা লিখলাম এটা কার সমীকরণ? বা এই যে ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স, এটা কার সমীকরণ? দুইটা চলক, একটার পাওয়ার 1 আরটার পাওয়ার 2, এটা কাকে ইন্ডিকেট করে? কোন কার সমীকরণকে ইন্ডিকেট করে, কাকে নির্দেশ করে? এই সমীকরণটা কার বলো? সবার আগে সাবিনা ইসমি উত্তর দিচ্ছে, মনি মানসুরা, নাজিয়া ইকবাল। এক্স্যাক্টলি, পরাবৃত্ত বা প্যারাবোলা, এক্স্যাক্টলি প্যারাবোলা, শিল্পী দাস, এক্স্যাক্টলি প্যারাবোলা, প্যারাবোলা। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax হচ্ছে প্যারাবোলার সমীকরণ, প্যারাবোলার সমীকরণ, পরাবৃত্ত, প্যারাবোলার সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত দেখতে কেমন মনে রাখবা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, পরাবৃত্ত দেখতে কেমন এখানে দেখে দিই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই পরাবৃত্তটা দেখতে আসলে এটাকে ওয়াই অক্ষ দিলাম, এটাকে এক্স অক্ষ দিলাম। এখন ম্যাথ পড়াচ্ছে, হ্যাঁ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবই পড়ে, আদর্শ ক্লাসে কেমিস্ট্রি পড়াই, এখানে ম্যাথ পড়াচ্ছি। খেয়াল করবা এইরকম দেখতে পরাবৃত্ত, এটা দিস ইজ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর হচ্ছে লেখচিত্র। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর লেখচিত্র হচ্ছে জাস্ট লাইক দিস, এমন কিছু। তাহলে এখানে কি এমনটা আঁকবো? একটু চালাক হই, নিচের পোর্শনটা হবে না আমার এখানে। কেন হবে না জানো? কারণ নিচের পোর্শন আসলে সময় নেগেটিভ বুঝাবে, নিচের পোর্শনে কিন্তু সময় নেগেটিভ বুঝাবে, সময় কি নেগেটিভ হওয়া পসিবল না। তাহলে গ্রাফে শুধুমাত্র উপরের পোর্শনটা হবে, মানে এইরকম হবে, নিচের পোর্শনটা কিন্তু হবে না। নিচের পোর্শনটা আবেগে দিয়ে দিও না, আবেগে, কারণ নিচের পোর্শনটা কিন্তু নেগেটিভ বুঝাবে, যে এই পয়েন্টগুলো কিন্তু নেগেটিভ, মানে নিচের দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে, মানে সময় নেগেটিভ বুঝাবে, এই জন্য নিচের এই পয়েন্টটা হবে না। গ্রাফ এরকম, গ্রাফ মুখস্থ করবে না, বলদের মতন মুখস্থ করবে না। অনেক বলদরা কি করে গ্রাফ মুখস্থ করে, বোঝা গেল ব্যাপারটা? অ্যাভয়েড মাহাদি, চোখে পড়ছে, চোখে পড়ছে, চোখে পড়ছে, চোখে পড়ছে, বলো। আচ্ছা এবার আমার হচ্ছে এক্স অক্ষে, ধরো আমার এখন হচ্ছে এক্স অক্ষে আমার রুট ওভার কে, এক্স অক্ষে আমার রুট ওভার কে, আর ওয়াই অক্ষে মনে করো আমার টি। তাহলে টি বনাম রুট ওভার কে, টি বনাম রুট ওভার কে, বলো এই গ্রাফটা কেমন হবে? তোমরা দেখি এটা তোমরা পারবা, মানে ইকুয়েশন ইয়া ছাড়া একটু কমন সেন্স থেকে বলো, টি বনাম রুট ওভার কে এটা কেমন হবে? আচ্ছা টি বনাম রুট ওভার কে এটা কেমন হবে, একটু কমন সেন্স থেকে বলো তো, উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি। টি বনাম রুট ওভার কে গ্রাফটা কেমন হবে বলো? গ্রাফের নাম কি হবে বলো, গ্রাফের নাম কি হবে? আচ্ছা দেখো গ্রাফের নাম কি হবে, একটু আমরা একটু আগেই দেখো মন দিয়ে, আমরা ফর্মুলা জানি টি ইজ ইকুয়াল টু, গ্রাফ দেখালে আমাদের ক্লাস শেষে, আজকে আর আগাবো না, অনেকে টায়ার্ড হয়ে যাবে।
টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, রুট ওভার এম বাই কে। তাহলে এখন কিন্তু আমার ওই ভর কনস্ট্যান্ট, কারণ এখানে ভর নাই তাই ভর কনস্ট্যান্ট। এখন আমার ওই টি এর সাথে রুট ওভার কে এর সম্পর্ক, তো তাহলে টি আর কে বাদে বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারবো টি এর সাথে তোমার কে এর সম্পর্ক হচ্ছে 1 বাই রুট ওভার, মানে পুরোপুরি বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই তো? তাই তাহলে টি এর সাথে কে এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, রাইট? ওকে, তাহলে টি এর সাথে রুট ওভার কে সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার একটু খেয়াল করতে মন দিয়ে, আমাদের এখানে টি ওয়াই অক্ষে আমার কিন্তু টি আছে, টি কিন্তু ব্যাপারটা আমার ওয়াই অক্ষে আছে, তাহলে টি এই ব্যাপারটা কিন্তু আমার কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে আছে। তাহলে এর নিচে ওয়াই লিখলাম আমরা, ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার কে। রুট ওভার কে পুরো ব্যাপারটা কিন্তু এক্স অক্ষে আছে, রুট ওভার কে পুরোটা, খালি কে না, কিন্তু শুধু কে না, রুট ওভার কে এই পুরো ব্যাপারটা আমার এক্স অক্ষে আছে, রুট ওভার কে। তাহলে রুট ওভার কে এই পুরো ব্যাপারটা কিন্তু আমার এক্স অক্ষে আছে, এক্স অক্ষে রুট ওভার কে পুরো ব্যাপারটা এক্স অক্ষে, নট শুধু কে। শুধু কে থাকলে রুট এক্স দিতাম আর কি। তাহলে এখানে কিন্তু আমার 1 বাই এক্স। এবার বলো y ইজ প্রপোর্শনাল টু 1 বাই এক্স, এই সমীকরণটা দেখে কি মনে হয়? এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট আনি, y ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1 বাই এক্স, সাম কনস্ট্যান্ট ইন্টু 1 বাই এক্স। এখান থেকে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট কে থাকবে? বলো এই সমীকরণটা কাকে ইন্ডিকেট করে? এই সমীকরণটা বলো, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, এই সমীকরণটা কাকে উদ্দেশ্য করে, কাকে নির্দেশ করে? বলো বলো, আজকে একবারের জন্য আমাদের নেট আটকায় নেই, বলো। আচ্ছা, এটা একটা সমীকরণ, এই সমীকরণটার নাম আছে, তোমার যেমন নাম আছে, তোমার যেমন নাম আছে জুনায়েদ শেখ বা ঐশী অনন্যা বা জেসমিন বা ইলা আক্তার, তোমার যেমন নাম আছে, আমার যেমন নাম আছে ফারহান, ঠিক সেরকম এই সমীকরণটার নাম আছে। এই সমীকরণটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, এই সমীকরণটার নাম। তোমার নাম আছে, তোমার একটা চেহারা আছে, জুনায়েদ শেখের যেমন একটা চেহারা আছে, আয়নায় গেলে সে দেখতে পায়, ওই সন্ন্যার চেহারা আছে। তারপরে মনে করো লাভলি মাহবুবের চেহারা আছে, তারপর হচ্ছে তাসনিম তানম রাইসের একটা চেহারা আছে, আমার একটা চেহারা আছে, আয়নায় গেলে দেখতে পারি, চেহারা দেখতে পারি। ঠিক সেরকম এই ইকুয়েশনটার একটা চেহারা আছে, সে চেহারা আয়নায় দেখি না, সে চেহারা এই বোর্ডের মধ্যে দেখা যাবে। এই আয়তাকার অধিবৃত্ত দেখতে চাঁদের মতন, ঈদের চাঁদের মতন, জাস্ট লাইক দিস। টাচ করবে না, এক্স অক্ষকে টাচ করবে না, ঈদের চাঁদের মতন, জাস্ট লাইক দিস। দিস ইজ আয়তাকার অধিবৃত্ত, লিখে নাও, জাস্ট লাইক দিস। এটা হচ্ছে আমাদের আয়তাকার অধিবৃত্ত। দ্রুত লিখে নাও ছোট্ট বন্ধুরা, দ্রুত লিখে নাও, দ্রুত দ্রুত লিখে নাও। এই যে মিতু সাহা দেখে ফেললাম। লাস্ট আমাদের আজকের দিনের শেষ, আজকের দিনের শেষ গ্রাফ। তো এখন মনে করো আমাদের ওয়াই অক্ষে খেয়াল করবা, ওয়াই অক্ষে আমার আছে হচ্ছে ওয়েট 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 ওয়াই অক্ষে আমার আছে টি স্কোয়ার, ওয়াই অক্ষে আমার আছে টি স্কোয়ার, টি স্কোয়ার কিন্তু টি না, টি স্কোয়ার। আর এক্স অক্ষে আমার আছে হচ্ছে তোমার এম, ভর, এম আছে ভর, এক্স অক্ষে আমার এম আছে, আর ওয়াই অক্ষে আমার আছে হচ্ছে টি স্কোয়ার। এক্স অক্ষে এম আর ওয়াই অক্ষে টি স্কোয়ার। এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা বলো, এই গ্রাফটা কেমন হবে বলো, বলো লাস্ট, তারপর আমাদের শেষ সোনার বাংলাদেশ। খেয়াল করবা, আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, 2 পাই রুট ওভার এম বাই কে, তাই তো? ইয়েস। এখানে কি টি স্কোয়ার আছে না? তাহলে মন চাচ্ছে কি উভয় পক্ষে স্কোয়ার করতে, তাহলে স্কোয়ার করলে বাম পক্ষে টি স্কোয়ার আসবে, বাম পক্ষে টি স্কোয়ার আসবে, তাহলে বাম পক্ষে টি স্কোয়ার আসলো, তাহলে 2 পাই কে স্কোয়ার করলে আমার আসবে হচ্ছে 4 পাই স্কোয়ার, এখানে আমার আসবে হচ্ছে রুট ওভার এম বাই কে স্কোয়ার করলে রুট কাটা চলে যাবে, এম বাই কে থাকবে। এখানে এম আর টি স্কোয়ার বাদে বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে এম এবং টি স্কোয়ার এটাকে আলাদা রাখো। তাহলে খেয়াল করবা, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার বাই কে, 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু এম লেখা যায়। একটু খেয়াল করতো মন দিয়ে, আমার ওয়াই অক্ষে কিন্তু টি স্কোয়ার পুরো ব্যাপারটা আছে, পুরো ব্যাপারটা টি স্কোয়ার পুরো ব্যাপারটা আমার ওয়াই অক্ষে আছে, টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার পুরো ব্যাপারটা আমার ওয়াই অক্ষে আছে, লিখলাম আমরা ওয়াই। মাঝখানের সমান সমান, এই যে মাঝখানের সমান সমান দিলাম আমরা। এম এই ব্যাপারটা এক্স অক্ষে আছে, তাহলে এম এই ব্যাপারটা আমার এক্স অক্ষে আছে, লিখলাম আমরা এক্স, এম এই ব্যাপারটা। তারপরে খেয়াল করো তো, ইচ্ছা করতেছে কি, খুব মন চাচ্ছে না,
4π², এই যে এই হাবিজাবিটার পরিবর্তে আমি m লিখে দিই, কি হয়ে গেল? y = mx। এটা একটা সমীকরণ, এর একটা নাম আছে। এই সমীকরণটার নাম হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। আর চেহারাটা হচ্ছে এই যে মূল বিন্দুগামী স্ট্রেট লাইন, জাস্ট লাইক দিস। এই যেখানে এই স্ট্রেট লাইনের ঢাল, এই m মানে হচ্ছে আমার স্লোপ, SLOP, স্লোপ বা ঢাল। এই ঢালের ভ্যালু কত? 4π²/k। ঢাল বা স্মল m, দ্যাট ইজ ঢাল, 4π²/k হচ্ছে আমার স্লোপ। এমসিকিউতে আসবে, ঠিক আছে? দিস ইজ স্লোপ। স্লোপ মানে হচ্ছে ঢাল, 4π²/k। তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আর বাসায় করবা, বাসায় y অক্ষে মনে করো t আর x অক্ষে মনে করো √m। এটা বাসায় করবা। এটার গ্রাফটা কেমন হবে? t বনাম √m গ্রাফটা। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। এই সবাই রেগুলার ক্লাস করবা তো? যারা যারা আসো বলো। √m লিখছি, এটা √m, y অক্ষে t, x অক্ষে হচ্ছে √m। সবাই কিন্তু থাকবা, ওকে? প্রমিস করো সবাই থাকবা, তাহলে আমি অনেক সুন্দর করে ক্লাস নিতে পারবো। এই তো তুবাইসি মাহবুব, তুবাইসি ইউসুফ, আসো, নাম পড়ে ফেললাম। ঐশী অনন্যা, তাসিম তারানম রাইসা, ওকে। মুনিয়া চৌধুরী, আরে এটা তো কি বলে এনার্জি। অ্যাকচুয়ালি আমি টানা 3টা ক্লাস নিয়েছি 2 ঘন্টা করে, 3 2 6 ঘন্টা প্রায়। বা তোমাদের তো 2 ঘন্টা হয়নি, 1 ঘন্টা 34 মিনিট, তোমার 2 ঘন্টা হয়নি, বাকিগুলো 2 ঘন্টা হয়েছে। ওকে, রুমানা ইসলাম বলে ফেললাম। রুমানা, এই রুমানা ইসলাম কি আমার অফলাইন স্টুডেন্ট নাকি? না ভুলে গেছি, না অনলাইন স্টুডেন্ট হয়তো, ভুলে গেছি। তাসনিয়া আশরাফি, ওকে। এখন থেকে কিভাবে পড়বা? হ্যাঁ, এইচএসসি আর 5 মাস, এটা এখন থেকে হচ্ছে তোমার। এই মাইশা মুন বলে ফেললাম, স্পন্দন, নাসির হাসান নাহিদ, জানাতুল নাইম, নুসাইবা, আব্দুল সামাদ বিন ইমান। আচ্ছা বলি, এখন থেকে কিভাবে পড়বা? এখন থেকে তোমার হচ্ছে, আমি যদি বলি ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সে ফার্স্ট অফ অল তুমি হচ্ছে ফিজিক্সে তোমার মেইন বই, যে কোনো একটা মেইন বই আগে তোমার ক্লাস করবা। ফার্স্ট প্রায়োরিটি আমার ক্লাস লেকচার খুব ভালো করে করবা। প্র্যাকটিসের জন্য তুমি যে কোনো একটা বই তুমি নিবা, যে কোনো একটা বোর্ড বই, বোর্ড এক্সামের যে বই, সে বোর্ড বইয়ের ফার্স্টে করে দেওয়া ম্যাথগুলো করবা, মানে যেগুলো অনুশীলনীতে করে দেওয়া থাকে বা উদাহরণ করে দেওয়া থাকে। বোর্ড বইয়ের যে ম্যাথসগুলো করে দেওয়া থাকে, বোর্ড বইয়ের যে ম্যাথগুলো করে দেওয়া থাকে, ওই ম্যাথগুলো করবা। তারপরে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা, বোর্ড বই তো। তারপরে বোর্ড কোশ্চেন সৃজনশীল সিকিউ সলভ করবা, বোর্ড কোশ্চেন সৃজনশীল সলভ করবা, বোর্ড কোশ্চেনগুলো, ঠিক আছে? মোর দেন এনাফ। তারপর হচ্ছে এমসিকিউ এর জন্য রয়্যাল গাইড আছে, এটা রয়্যাল গাইড অনেক ভালো, রয়্যাল গাইড। এই রয়্যাল গাইড থেকে প্র্যাকটিস করবা, এমসিকিউ এর জন্য রয়্যাল গাইড থেকে অনেক বেশি প্র্যাকটিস করবা। চ্যাপ্টার শেষ করার পর প্র্যাকটিস করবা, পারবা ইনশাল্লাহ। তারপরে তুমি চাইলে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। উদ্ভাসে যে তোমার আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে, সেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। এগুলো করতে করতে তোমার আসলে টাইম থাকবে না অ্যাকচুয়ালি। এগুলো আগে শেষ করো, এইটুকু তাহলেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থেকো। থ্যাংক ইউ মিজু সাহা, আল্লাহ হাফেজ। তাহলে ক খ এর জন্য বোর্ড প্রশ্ন বলে এনাফ, আর বই তো পড়বা। আর ক খ কি এত কঠিন নাকি? খ লিখবা হচ্ছে তোমার বুদ্ধি দিয়ে, ব্রেন ইউজ করে লিখবা। বুদ্ধি নাই তোমার? অবশ্যই তো আছে বুদ্ধি। ফিজিক্স পড়তেছো, আমি পড়াচ্ছি না, বুদ্ধি ইউজ করবা, ফিজিক্স পড়বা, হয়ে যাবে। ক্লাস করবা মন দিয়ে, হয়ে যাবে। খ কি কঠিন আসে নাকি? কোনো কঠিন খ তো কখনো আসতে দেখিনি। আর খ কত বানায় লিখে ফেললাম, ফুল মার্কস পেলাম বানায়। পারবে ইনশাল্লাহ। বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে করবা, কলেজের কোশ্চেনগুলো করবা, কলেজের যে খগুলো আসে কলেজে। বইয়ের পিছনে দেখবা যে খ থাকে, অনুধাবনমূলক প্রশ্ন থাকে বইয়ের পিছনে। মেইন বইয়ের পিছনে দেখবা খ বা অনুধাবনমূলক প্রশ্ন থাকে। টেস্ট পেপারের পিছনে খ থাকে, আলাদা করে খগুলো দেওয়া থাকে। টেস্ট পেপারের পিছনে খগুলো দেওয়া থাকে। বোর্ড বইয়ের পিছনে খগুলো দেওয়া থাকে, বোর্ড বইয়ের চ্যাপ্টারের পিছনে, ওগুলো পড়বা।